আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য জয়কুলির অনন্য আয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একটা সিরিজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের মুন্না ভাইয়া। আজকের ক্লাসে তোমরা পূর্বে অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো, আজকে আমরা পদার্থবিজ্ঞানের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন গুচ্ছর আন্ডারে ছিল না, অর্থাৎ 19-20 সেশনে, তখন আমাদের গুচ্ছর আন্ডারে ছিল না, সিঙ্গেল পরীক্ষা হইতো। এবারও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেবে। সো আজকের ক্লাসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই 19-20 সেশনের আমরা প্রশ্নগুলো দেখবো ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাও এবং আমার কথা এবং স্ক্রিন সবকিছু পারফেক্ট আছে কিনা সবাই একটু আমাকে দ্রুত জানিয়ে দাও, যদি আমি একটু চেক করি। সো সবাই আমরা দ্রুত যুক্ত হয়ে যাব। ইতিমধ্যেই যারা যুক্ত হয়ে গিয়েছো তারা কষ্ট করে একটু সকল বন্ধুদের মেনশন করে দাও এবং আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে। ওকে, সো আজকের পুরো ক্লাসটাই কিন্তু আমি সাজিয়েছি তোমরা সবাই জানো, তোমাদের জন্য একটা খুশির সংবাদ, সেটা হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট যে বইটি রয়েছে সেটা কিন্তু আমাদের বাজারে অলরেডি চলে এসেছে। তোমরা তোমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা আমাদের অনলাইন থেকে পারচেস করতে পারবা। সো যারা এখনো বইটা কালেক্ট করনি অবশ্যই কালেক্ট করে ফেলবা। যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একদম সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছ, ইনশাআল্লাহ আশা রাখি তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিকে 100-তে রূপান্তর করে দিবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট বইটি। সো যারা এখনো কালেক্ট করেননি দ্রুত কালেক্ট করে নেবেন। তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখো, শেষ মুহূর্তে বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও না কেন, তোমাকে বেশি করে প্রশ্ন সমাধান করতে হবে, বেশি করে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দেখতে হবে। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখো এমসিকিউর পাশাপাশি রিটেন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই কিছুটা, বাট এইখানে কিন্তু রিটেনের প্রাধান্যটা বেশি। রিটেন থেকে বেশি মার্ক আসবে, এমসিকিউ থেকে একটু কম মার্ক আসবে, ঠিক আছে? সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিন্তু একদম হুবহুব সেম না ভাইয়া, একটু পার্থক্য আছে, সেটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমি যদি একটা পার্থক্যের কথা বলি তাহলে তোমরা বুঝতে রিলেট করতে পারবা। সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখবা রিটেনের মধ্যে দেখবা যে থিওরি টাইপ অর্থাৎ সংজ্ঞা টাইপ, ব্যাখ্যা টাইপ এগুলান কিন্তু ঢুকাই দেয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একদম পিওর ম্যাথমেটিক্স আছে, মনে করো আলটিমেটলি ফিজিক্স থেকে। ওকে, সো আমরা যখন প্রশ্নগুলো দেখবো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো নিয়ে কথাবার্তা বলবো, ব্যাখ্যা বিশ্লেষণ করবো, তখন আরো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। সো আশা রাখি তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন এবং এমসিকিউ এর প্রিপারেশনকে 100-তে 100 রূপান্তর করতে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা তোমার অনেকাংশেই বেস্ট ফ্রেন্ড হিসেবে কাজ করবে। সো যারা এখনো কালেক্ট করেনি দ্রুত কালেক্ট করে নেবেন। সো চলো আমরা আর বেশি কথা বলবো না, আমরা আমাদের ক্লাসে চলে যাব। মোটামুটি আমরা সবাই চলে আসছি। ওকে, সো সবাই ওয়ালাইকুম আসসালাম, সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। সো চলো আমরা আর বেশি সময় নষ্ট করবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। ক্লাস শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট যে ভাইয়া তোমরা অবশ্যই ক্লাসে একটু রেসপন্স করবা। ক্লাসে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভাইয়াকে বলবা। আমি একটা টপিক যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝো নাই ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করব এবং বুঝাইয়াই ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এই ক্লাসগুলো একদম শেষ মুহূর্তের একদম ফাইনাল রিভিশনের মতো ক্লাস, একদম মাস্টারপিস ক্লাস। সো এই ক্লাস থেকে তোমরা 100% পড়া আদায় করে নিয়ে বের হয়ে যাওয়া, ঠিক আছে? সো আলটিমেটলি তোমরা একটু রেসপন্স করবা, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে রেসপন্স করবা। আমি তোমাদের জন্য বুঝানোর জন্য প্রস্তুত। সো আমি চাই যে ভাই আমার ক্লাসে যদি 100 জন ক্লাস করে 100 জনের 100 জনই যাতে 100% বুঝে তারপরে যায়, এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে যাতে 100% অ্যান্সার করতে পারে। ওকে, আচ্ছা, সো চলো আমরা প্রথম প্রশ্নটা দেখবো। তোমরা সবাই জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন 19-20 সেশনের পরীক্ষাটা হয় তখন কিন্তু আলটিমেটলি 100% রিটেন, কোনো এমসিকিউ ছিল না, 100% রিটেন প্রশ্ন ছিল। সো প্রত্যেকটা রিটেন প্রশ্ন দেখা গেছে 4 মার্ক করেছিল। সো আমাদের 100% রিটেন ছিল, বাট এবারের ভর্তি পরীক্ষায় রিটেনের পাশাপাশি আমাদের এমসিকিউ থাকবে, বাট রিটেনের মার্কটা একটু বেশি থাকবে, এমসিকিউ এর মার্কটা একটু কম থাকবে। সো আমরা এমনভাবেই পড়বো, শুধুমাত্র যেহেতু 19-20 সালে রিটেন আসছে, স্যার আমরা কি রিটেনই পড়বো না, আমি তোমাদেরকে এমনভাবে পড়াবো রিটেন প্রশ্ন তো সমাধান করাবোই, তার পাশাপাশি এমসিকিউ এখান থেকে তো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার এমসিকিউ আছে। আর শুধুমাত্র জগন্নাথ না, আমরা তো এমনভাবেই পড়তেছি যাতে জগন্নাথের পাশাপাশি ঢাবি সহ দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলো কভার হয়ে যায়, তাই না? সো আমি রিটেন প্রশ্নও দেখাই দিব এবং এইখান থেকে এমসিকিউ কিভাবে আসতে পারে সেখান থেকেও তোমাদেরকে সুন্দর মতো আইডিয়া দিব। সো একটু কষ্ট করে আমার সঙ্গে থাকো, দেখবে যে কিছুক্ষণের মধ্যে বুঝে যাবা যে আজকের ক্লাসটা আমরা কতটা জোশ ভাবে নিব ইনশাআল্লাহ। ওকে, সো দেখো আমাদের প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নটা যদি আমরা একটু মনোযোগ দেই ভাইয়া, প্রথম প্রশ্নটা দেখো। এগুলো কিন্তু সবগুলাই জগন্নাথ ইউনিভার্সিটির, দেখো সবগুলাই জগন্নাথ ইউনিভার্সিটির। একটু ওয়েট করো, আমি জাস্ট কলমটা নিয়ে নিচ্ছি। ওকে, সবগুলাই জগন্নাথ ইউনিভার্সিটির ভাইয়া জেএনইউ এর 19-20 সেশনের প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এটা 19-20 সেশনের প্রশ্ন, তখন কিন্তু 100% রিটেন ছিল, কোনো এমসিকিউ ছিল না। এই জন্য আজকের ক্লাসে আমরা সবগুলো এমসিকিউ সমাধান করব। তার পাশাপাশি এই টপিকগুলান থেকে ভাইয়া আমরা কিভাবে এমসিকিউ আসতে পারে সেটাও জানবো। দেখি, ওকে, ঠিক আছে।
ওকে, সো চলো আমরা তাহলে আমরা হচ্ছে প্রথম প্রশ্নটা একটু দেখি। দেখো কি বলছে আমাদের, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় একদম 19 বিশ্লেষণের একটা প্রশ্ন, যে ভাইয়া রেডনের অর্ধায়ু 3.8 ডেজ। দেখো অর্ধায়ু কিন্তু বিভিন্ন রকম একক হইতে পারে। সো চলো আগে অর্ধায়ু কনসেপ্টটা 100% ক্লিয়ার করে নেই। সো অর্ধায়ু, সো চলো আমরা আগে দেখো, আমি কিন্তু তোমাদের ক্লাসে শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সমাধান করাবো না, ওই টপিকের আদ্য প্রান্ত একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। দেখবে যে এই টপিক থেকে এমন ভাবে প্রশ্ন আসুক না কেন, যতই ঘুরাই বাছাই প্রশ্ন আসুক, যাতে আমরা 100% অ্যান্সার করতে পারি। সো সবার আগে আমরা অর্ধায়ু, যেহেতু অর্ধায়ু থেকে আমাদের প্রশ্নটা চলে আসছে, সো চলো অর্ধায়ুতে আমাদের কি কি আছে, কিভাবে প্রশ্ন আসতে পারে না আসতে পারে, আমরা সবকিছুই দেখবো। সো অর্ধায়ু, সো অর্ধায়ুকে আমরা টি হাফ দ্বারা প্রকাশ করি। সো টি হাফ ইকুয়াল টু ভাইয়া আমরা ডিরেক্ট সূত্র একটু মুখস্থ রাখতে হবে, ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। এখন অনেকে এই ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য ভাবতে পারো, কিন্তু এই ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য না, এখানে কিন্তু ল্যামডা মানে ক্ষয় ধ্রুবক। টি ভাইয়া নরমালি আমরা ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যই জানি, কিন্তু এখানে কিন্তু ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য না, এটা হচ্ছে আমাদের কি ক্ষয় ধ্রুবক। এটা কি ভাইয়া ক্ষয় ধ্রুবক, এটা তাহলে আমরা পাইলাম হচ্ছে ক্ষয় ধ্রুবক। ওকে আচ্ছা, সো চলেন এখন এই ln 2 মান কত, এটা কিন্তু একদম কনস্ট্যান্ট একটা মান, এটা একটু মুখস্থ রাখতে হবে। ln 2 মান কত ভাইয়া, যে 0.693, তার মানে আমরা ডাইরেক্ট সূত্রটা পাচ্ছি টি হাফ ইকুয়াল টু একদম লিখতে পারবো যে ভাইয়া 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। সো এই সূত্রটা আমাকে একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে ভাইয়া, এই সূত্রটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা একটু কষ্ট করে আমাদের কি করতে হবে ভাইয়া, মুখস্থ রাখতে হবে। ওকে আচ্ছা, তাহলে দেখো এইখান থেকে আমরা দেখো আমাদের কি বলছে, ক্ষয় ধ্রুবক বের করতে বলছে, ক্ষয় ধ্রুবক। তাহলে ক্ষয় ধ্রুবকটা কি ভাইয়া, ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ল্যামডা ইকুয়াল টু দেখো 0.693 ডিভাইডেড বাই আমরা জাস্ট আর গুণ করে দিয়ে টি হাফ বসাই দেবো। এখন দেখো এই ক্ষয় ধ্রুবকের একক কি হইতে পারে, এখন তোমরা তো রিটেনে আসছে ভাই, এখন তো একক কনভার্সন বা একক কোন এককে রাখতে হবে এগুলো নিয়ে তো আমাদের কোনো অপশন নাই। তাহলে আমরা এখন কি করবো, সো চলো এটা যদি এমসিকিউ তো আসে তাহলে তোমাকে একক খেয়াল রাখতে হবে, রিটেনে আসছে তো তবুও তোমাকে একক খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আমাদের এই ক্ষয় ধ্রুবকের একক কিন্তু বিভিন্ন রকম হইতে পারে। দেখো টি হাফ, টি এর কয় ধরনের একক আছে ভাইয়া, 3 ধরনের একক। সেটা হচ্ছে আলটিমেটলি অথবা তোমরা হচ্ছে ডে থাকলে ডে বসাই দিবা, ইয়ার থাকলে ইয়ার বসাই দিবা, ঠিক আছে। যেটা থাকবে আমাদের প্রশ্ন ডিমান্ড, প্রশ্নের মধ্যে যেটা থাকে সেটা ইনভার্স হয়ে যাবে। দেখো এইখানে আমাদের টি হাফটা কোথায় আছে, ডিভাইডেড বাই একের আছে না, যদি আমি এখানে ডে, এখানে সামথিং ডিভাইডেড বাই আমরা যদি ডে লিখি তাহলে আমাদের এককটা কি আসতেছে ভাইয়া, যে অ্যানসার ডে ইনভার্স 1, অ্যানসার ডে ইনভার্স 1। তার মানে এখানে যদি ডে থাকে তাহলে ডে ইনভার্স 1, এখানে যদি বছর থাকে তাহলে বছর ইনভার্স 1। প্রশ্নে যেটা থাকবে সেটাই আমাদের এককটা উল্টাই যাবে জাস্ট খালি, বুঝতে পারছি। তার মানে একক কিন্তু ভাইয়া ফিক্সড না, একক তোমার দিনও হইতে পারে, একক তোমার বছরও হইতে পারে, একক তোমার সেকেন্ডও হইতে পারে, বুঝাইতে পারছি। সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা। দেখো একক কনভার্সন খুবই মারাত্মক লেভেলের একটা জিনিস, কিন্তু তুমি যদি এটা খেয়াল না রাখো তোমার এমসিকিউ রিটেন দুই জায়গাতেই তুমি ধরা খাইতে পারো। সো অবশ্যই ফিজিক্সে দেখো ভাইয়া মাথা ঠান্ডা রেখে তোমাকে প্রশ্ন সমাধান করতে হবে। আমার এই শেষ মুহূর্তের ক্লাসগুলো করতেছো, দেখবা যে আলটিমেটলি একদম প্রত্যেকটা টপিক বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করাই দিব। তোমরা জাস্ট মাথাটা ঠান্ডা রেখে সকল কিছু শুনো, বুঝো, দেন দেখবা যে পরীক্ষার হলে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। ওকে, সো দেখেন সবাই একটু বলো তো দেখি ভাইয়া, সবাই একটু বলেন যে একক কনভার্সনটা নিয়ে ক্লিয়ার আমাদের হচ্ছে ক্ষয় ধ্রুবকের এককটা ক্লিয়ার, সবার ক্ষয় ধ্রুবকের এককটা ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো দেখি। ক্লাসে কিন্তু রেসপন্স করতে হবে, যত দ্রুত রেসপন্স করবো আমরা তত দ্রুত ইন্টারেক্টিভ ওয়েতে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে। তাহলে তোমাদের সময়ও কম নষ্ট হবে, কারণ এই সময়ে প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য একটু দ্রুত রেসপন্স করার ট্রাই করবা, ঠিক আছে। আমরা একদম ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ওকে ধন্যবাদ। চলো এখন আমরা ভাইয়া দেখো ক্ষয় ধ্রুবক যেহেতু বের করতে বলছে, সো ডে আছে, সো ডে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আমার ডে ইনভার্স 1 আমাদের এককটা চলে আসবে। সো দেখো এখানে আমরা ডিরেক্ট ওই যে সূত্রটা বসাই দাও, ল্যামডা ইকুয়াল টু কি পাইলাম ভাইয়া, 0.693 ডিভাইডেড বাই আমাদের টি হাফের মান কত ভাইয়া, টি হাফের মান হচ্ছে 3.8। এখন কথা হচ্ছে যে ভাই আমাদের এককটা কি আসবে, ডে ইনভার্স 1। এখন কথা হচ্ছে যে ভাই এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, হাতে ক্যালকুলেশন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগেও ক্যালকুলেটর ইউজ করতে দিত না, অর্থাৎ 19 বিশ্লেষণেও ক্যালকুলেটর ইউজ করতে দিত না, এবারও ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, বুঝা গেছে। তো যা ক্যালকুলেশন আছে তোমাকে হাতে ক্যালকুলেশন করতে হবে। আর তুলনামূলকভাবে তুমি যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, তুমি যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাতে ক্যালকুলেশন অর্থাৎ ক্যালকুলেশনগুলো কিন্তু একটু বড় টাইপের হয়, একটু কঠিন টাইপের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তুমি তুলনা করো তাহলে দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালকুলেশনগুলো মোটামুটি ইজি থাকে, বাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন জানি একটু বিদঘুটে মনে হবে তোমার কাছে প্রথমে, ঠিক আছে। সো একটু তোমাদেরকে কি করতে হবে, একটু সুন্দর মতো মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন গুলো করতে হবে। এবং ক্যালকুলেশনের সুবিধার্থে তোমরা একটা কাজ করতে পারো যে ভাইয়া নামতা মনে রাখতে পারো,
নামতা 1 থেকে 20 এর ঘরের নামতা একটু মুখস্থ রাখতে পারো, তাহলে তোমাদের হাতে ক্যালকুলেশন করতে খুব ইজি হয়ে যাবে। কারণ এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে ছোট ছোট সংখ্যা বা এমন সংখ্যা থেকে যাতে কাটাকাটি করতে সুবিধা হয়, গুণিতক আকারে থাকে, বর্গ আকারে থাকে, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু একদম ডিরেক্ট দেখবে যে একদম আনকমন একটু ক্যালকুলেশন চলে আসছে, বড় বড় ক্যালকুলেশন। সো তোমার নামতা যদি মুখস্থ থাকে ভাইয়া 1 থেকে 20 এর ঘরের পর্যন্ত, তাহলে তুমি দ্রুত কাটাকাটি করতে পারবা, দ্রুত হাতে ক্যালকুলেশন গুলো করতে পারবা। সো দেখো এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করতে পারি, এই ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি একটু তোমাদেরকে দেখো। সো ভাইয়া এটাকে আমাকে 2 ঘর, এটা 2 ঘর, একটু দেখো হাতে ক্যালকুলেশন গুলো ভালো মতো খেয়াল করো। তোমরা এই জায়গাতেই সব থেকে বেশি প্যারা খাও আমি জানি, আর আমি এই হাতে ক্যালকুলেশন গুলো একদম ইন ডিটেইলসে তোমাদেরকে দেখাই দিব। ওকে, সো দেখেন এখানে যদি আমরা 2 ঘর পিছাই দিব, তার মানে 69.3 করব আমরা। 69 এক ঘর 2 ঘর, দুইটা ঘর দশমিক তুলে দিছি, তার মানে ছোট সংখ্যাকে বড় সংখ্যা করছি, তাহলে পাওয়ার কি করতে হবে, কমাইতে হবে, তার মানে 10 ইনভার্স 2 করে দিব। এতটুকু সবাই বুঝছেন? দেখেন আমি একটু আরো ভেঙে ভেঙে বুঝাই। দেখো তোমরা যখন একটা ছোট মানকে বড় করবা, ধরো এটা ছোট ছিল না 0.693, এটা ছোট মানকে আমরা 69.3 করছে, অর্থাৎ 69.3 করছে, তার মানে ছোট মানকে বড় করছি, তার মানে পাওয়ার কি কমাইতে হবে, একটা অপরটার বিপরীত। যদি আমরা এটাকে বড় করি তাহলে এটা এই পাশে পাওয়ার কমাই দিব, আর যদি এটাকে আরো ছোট করি তাহলে পাওয়ারটা বাড়াই দিব। সবাই বুঝতে পারছো হাতে ক্যালকুলেশনটা? তাহলে দেখো এটাও ঠিক একই ভাবে আমরা এখানে 38 করে নিব। 38 ইনটু আমরা হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে দেখো যাতে এটা কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের কত ভাই, এক ঘর বাড়াইছে অর্থাৎ বড় করছে, তাহলে এক ঘর আমাদেরকে কমাইতে হবে 10 ইনভার্স 1। এখন দেখো আমরা কিন্তু ধরো এটা 59 ধরে নাও, বা আলটিমেটলি 69, আর এখানে কত আছে ভাই 38, তাই না 38। সো এখন এটাকে কাটাকাটি করতে তোমার সুবিধা হবে, এখন তোমাকে কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে দেখো একবার যাবে প্রথমে, দুইবার তো বেশি হয়ে যাবে, একবার 38 দিয়ে নাও ডিভাইডেড বাই, দেখো আমি একদম ছোট বাচ্চার মতো তোমাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি ভাই, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করে দেখবা যে সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং তুমি সকল প্রসেস সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। সো চলো এখানে কত আসতেছে ভাইয়া, তাহলে দেখো 8 আর 1 আলটিমেটলি 9, আর এখানে কত আসতেছে 3, তাহলে দেখো 38 আর 31, তার মানে একটা পয়েন্ট নাও, একটা শূন্য নাও, তাহলে এখন কয়বার যাবে, 38 কে কয়বার যাবে ভাই 310। আমরা যদি করি তাহলে দেখবা যে 8 বার দিয়ে দাও দেখি, 8 বার কত আসে, 8 8 64, 8 8 64, 4 হাতে 6, তার মানে 3 8 24, আমরা একদম ডিরেক্ট দেখো আলটিমেটলি 306 করতে পারি, 306। তাহলে দেখো আমাদের আর নেওয়া দরকার নেই, একটা ঘর নিলেই হবে। সো দেখো আমরা 1.8 সামথিং আসবে, সমস্যা নাই, একটা ঘর নিলেই হয়ে যাবে। সো ইকুয়াল টু আমরা ইনটু অবস্থায় কি রাখতে পারবো, দেখো এই পাওয়ারটাকে যখন আমরা উপরে তুলবো ভাই, এটা যদি মাইনাস থাকে অর্থাৎ ইনভার্স থাকে উল্টাই যাবে, যখন আমরা নিচ থেকে উপরে তুলে দিব তখন আমাদের উল্টাই যাবে, অর্থাৎ এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে। তার মানে দেখেন আমরা এখানে যদি আমরা +1 করে দেই, এখানে যদি +1 করে দেই, তাহলে কত আসতেছে 10 ইনভার্স 1 থাকতেছে, তাই না? সো এখন এটাকে লেখো ভাইয়া, এটাকে যদি আমরা লিখি তাহলে খুব সুন্দর মতো 0.18, দেখো যেহেতু আরো 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এক ঘর আগে সামনে আসে চলে যাবে 18, আর হচ্ছে আমাদের এককটা কি ভাইয়া, ডে ইনভার্স 1। সো আমাদের অ্যানসারটা কি আসলো ভাইয়া, অ্যানসারটা আসলো হচ্ছে 0.18 ডে ইনভার্স 1। এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যানসার। সবাই একটু বলো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলো। দেখো আমি একদম হাতে কলমে ধরে ধরে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাইছি, সবাই একটু বলো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সবাই একটু বলেন দ্রুত যে ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সো সবাই একটু বলো যে দ্রুত ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। যদি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে দেখো আরো একটা জিনিস শিখাই, এই অধ্যায় এই টপিকের সাথে রিলেটেড অর্ধায়ু বাদ দিয়ে তোমাকে কি আসতে পারে, গড় আয়ু আসতে পারে। কি আসতে পারে ভাইয়া, গড় আয়ু আসতে পারে। অর্ধায়ু আর গড় আয়ু কিন্তু বিষয়টা এক জিনিস না। সো গড় আয়ু সূত্রটা দেখো, গড় আয়ুটা একটু দেখাই দিই তোমাদেরকে, মাঝে মাঝে আমাদের গড় আয়ু আসতে পারে। দেখো আমার ক্লাসে শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সমাধান না, কিন্তু যেই টপিক থেকে প্রশ্ন আসছে ওই টপিকের আশেপাশে আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে একদম 100% আমি তোমাদেরকে আলোচনা করাই দিব। শেষ মুহূর্তের ক্লাসগুলান কতটা ইফেক্টফুল তোমরা ইনশাআল্লাহ পরীক্ষার হলে তোমরা বুঝতে পারবা যে না আরে মুন্না ভাইয়া তো এগুলো আগেই শিখাইছে, সুন্দর তো কমন পেয়ে গেছি। ঠিক আছে, তো চলো তাহলে দেখো গড় আয়ুকে আমরা কি বলতে পারবো, গড় আয়ুকে টাও দ্বারা প্রকাশ করা হয়, টাও ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা, টাও ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা। এই সূত্রটা আমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো ল্যামডার মান আমরা কিছু কি একটু আগে পাইছিলাম, ল্যামডা ইকুয়াল টু কি লেখা যায় যে ভাইয়া 0.693 টি হাফ। তাহলে দেখো এখানে যদি আমরা ল্যামডার মানটা বসাই দিই তাহলে টাও ইকুয়াল টু দেখো আমাদের টি হাফটা উপরে চলে যাবে, তার মানে টি হাফ ডিভাইডেড বাই আমাদের 0.693। সো একবার যেহেতু আমাদের কই থেকে আসছে ভাইয়া, একবার যেহেতু আমাদের অর্ধায়ু থেকে আসছে, এবার গড় আয়ু থেকে আসতে পারে, সবার ক্লিয়ার ভাইয়া, সবার ক্লিয়ার। দেখো একবার যেহেতু আমাদের কি থেকে আসছে, গড় আয়ু থেকে, অর্ধায়ু থেকে আসছে, বারবার তো আর অর্ধায়ু থেকে আসবে না, আমাদের এবার গড় আয়ু থেকে আসতে পারে। সো গড় আয়ু কনসেপ্টটা তোমাদেরকে একটু ক্লিয়ার করাই দিলাম। সো এই দুইটা সূত্র অবশ্যই মুখস্থ করে রাখবা, এই দুইটা সূত্র অবশ্যই মনে রাখবা। ওকে, আচ্ছা ঠিক আছে। সো তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিতে পারো, অথবা আমাদের এই
বইটা থেকে কিন্তু আমরা এই ক্লাসের স্লাইডগুলো বানাইছি। সো অবশ্যই যারা এখনো বইটা কালেক্ট করে নেওয়া নাই, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বইটা কিন্তু অলরেডি বাজারে চলে আসছে, আমাদের অনলাইনেও চলে আসছে। সো তোমরা তোমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা তোমরা আমাদের অনলাইন থেকে অর্ডার করে নিতে পারো। সো এই বইয়ে কিন্তু খুব সুন্দরভাবেই দেওয়া আছে, অথবা আলটিমেটলি আমি তোমাদেরকে কিন্তু আরো এক্সট্রা কিছু কথাবার্তা লিখে দেই, এই জন্য তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেখো আমি কিন্তু অনেক কিছু দেখো বইয়ে সমাধান করা আছে, বাট আমি কিন্তু সমাধানগুলোকে আরো ভাঙায় সমাধান করাই দিচ্ছি। সো আলটিমেটলি একটা স্ক্রিনশট রাখাটা তোমার কাছে শ্রেয়, ঠিক আছে? সো আলটিমেটলি দেখো অনেক ভেঙে করছি, অনেক এক্সট্রা নোট করে দিছি। সো একটু স্ক্রিনশট দিয়ে আমাকে একটু বলো যে ভাই এসএস ডান, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবাই একটু বলো যে ভাই এসএস ডান, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবাই একটু বলো যে ভাই এসএস ডান, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবাই দ্রুত, অনেক কিছু শিখতে হবে ভাইয়া, অনেক কিছু শিখতে হবে। সবাই একটু দ্রুত বলো, তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। তাহলে কি করব? নেক্সটে চলে যাব। আমাকে একটু বলো যে ভাইয়া এসএস ডান, তাহলে আমরা খুব সুন্দর মতো কি করে যাব? নেক্সট প্রশ্নতে চলে যাব। ওকে, সো চলেন তাহলে আমরা নেক্সট প্রশ্নতে চলে যাই। এসএস ডান, ওকে, ধন্যবাদ। সো চলেন তাহলে আমরা দেখেন নেক্সট প্রশ্নটিতে যদি যাই, দেখো নেক্সট প্রশ্নটা আমাদের কি বলা আছে। আজকের ক্লাসে কিন্তু সকল প্রশ্নই জগন্নাথ বিশ্ববিদ্যালয় 19-20 সেশনের প্রশ্ন। এটাও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কত ভাইয়া? 19-20 সেশনের প্রশ্ন। ওকে, আচ্ছা। সো দেখেন এখানে কি বলছে, অনেক সহজ একটা প্রশ্ন, বাট এখানে একক কনভার্সন একটা কাহিনী আছে। সো সবাই একটু মনোযোগ দেন। দেখেন কি বলছে যে ভাইয়া ঘন্টায় 60 মাইল বেগে, দেখো এখানে কিন্তু একক কনভার্সনটা একটু খেয়াল করো, মাইল দেওয়া আছে, মাইল বেগে ঘন্টায় 60 মাইল, তার মানে 60 মাইল পার আওয়ার, ঘন্টায় কথাটা বলা আছে। একটু প্রশ্ন পড়ার সময় মনোযোগ দিয়ে পড়বেন, ঠান্ডা মাথায় পড়বেন, তাড়াহুড়া করা যাবে না। ফিজিক্সে তাড়াহুড়া করলে ভুল করে বসে থাকবা। সো দেখো এখানে কি বলছে, ঘন্টায় 60 মাইল বেগে চলমান একটি গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। গাড়িটি থামাতে 5 মিনিট সময় লাগলে এর ত্বরণ কত? তাহলে ত্বরণ নিউটনিয়ান বলবিদ্যা থেকে আসছে। সো ত্বরণ আমাকে বের করতে বলছে। দেখো ত্বরণের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। দেখো ত্বরণ কোন কোন টপিক থেকে কিভাবে ঘুরায় পেছায় আসতে পারে, জাস্ট 5টা থেকে 6টা কনসেপ্ট যদি তোমার জানা থাকে, তাহলে ত্বরণের যে কোনো ম্যাথ তুমি একদম সুন্দর মতো ক্লিয়ার থাকবা, কোনোদিন আর ভুল হবে না। সো দেখো ত্বরণের কনসেপ্টটা 100% আগে শিখে নেই যে ভাইয়া কি আছে আমাদের ত্বরণ। সো ত্বরণের সূত্র, বেসিক সূত্রগুলো কি ভাইয়া? যে আমরা a = dv / dt লিখতে পারবো। a = dv / dt, অর্থাৎ বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? ত্বরণ পাবো। আবার যদি সরণ থাকে ভাইয়া, সরণ থাকলে কি হবে জানি যে ভাইয়া a = আমরা d² s / dt²। সরণ থাকলে কিন্তু তোমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমরা ত্বরণ পাবো। সো বেগ থাকলে একবার, সরণ থাকলে দুইবার, বেগ থাকলে একবার, সরণ থাকলে দুইবার, একটু সুন্দর মতো মাথায় রাখবা। ওকে, অথবা তোমাদের একটা শর্টকাট শিখাই দিই। দেখো বেগের একক কি ভাইয়া? ms ইনভার্স 1 না? আর ত্বরণের আমাদের হচ্ছে আমাদের কি এখান থেকে ত্বরণের একক। আচ্ছা, এইভাবে দরকার নাই, এইভাবে তোমরা আরো মনে করো হচ্ছে ঝামেলায় পড়ে যাবা। সো দেখো আমরা এটা বাদ দিয়ে দেখো আর ত্বরণের বাকি কন্ডিশনগুলো দেখি যে a = আমাদের দেখো একদম বেসিক সূত্র আমরা ছোটবেলা থেকে 9-10 থেকে পড়ে আসতেছি, v - u / t। আর কি হইতে পারে যে ভাইয়া a = যদি আদিবেগ, শেষ বেগ এবং সরণ দেওয়া থাকে, তখন আমরা কি করতে পারি যে ভাইয়া v² - u² / 2s। আবার দেখো এখানে যদি আদিবেগ শূন্য থাকে, তাহলে আমরা v² / 2s লিখতে পারবো, v² / 2s। আচ্ছা, তারপরে দেখো তম সেকেন্ড। দেখো তম সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তোমাকে যদি তম সেকেন্ড কথাটা বলা থাকে বা তম সেকেন্ড কনসেপ্ট থাকে, তাহলে ত্বরণ নির্ণয় সূত্র হচ্ছে s2 - s1 / t2 - t1। আর একটা সূত্র দেখো, যদি তোমার সরণ দেওয়া থাকে এবং আদিবেগ শূন্য থাকে, তাহলে আমরা লিখতে পারবো যে ভাইয়া a = 2s / t²। ঠিক আছে, 2s / t²। এখানে তোমাকে বলাই থাকবে ভাইয়া আদিবেগটা শূন্য। ঠিক আছে, সো ত্বরণের মোটামুটি কয়টা সূত্র শিখলাম? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই 6টা সূত্র তোমার যদি জানা থাকে, তাহলে ত্বরণের ইনশাআল্লাহ আর কোনো কনসেপ্টেই তোমাকে আটকাইতে পারবে না। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে ভাই সূত্র তো সবই মুখস্থ আছে বা মুখস্থ পারি, বাট কখন কোন সূত্র কোন আমাদের প্রশ্নে অ্যাপ্লাই হবে এটা আমরা ধরতে পারি না। যে ভাই এই প্রশ্নটা কোন সূত্র দিয়ে হবে এটা ধরতে পারি না। এটা কোয়াইট একদম সিম্পল একটা কাজ, সেটা তোমার প্রশ্নটাই বলে দিবে। কি করবে ভাইয়া? প্রশ্নটাই বলে দিবে সে কোন সূত্র দিয়ে সমাধান করতে হবে। সো চলো দেখো কিভাবে। সো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে ভাই? এত বেগে, তার মানে আদিবেগের মান দেওয়া আছে। সো তুমি যখন সিলেক্ট করতে পারবে না যে ভাই আমাকে কোন সূত্র দিয়ে সমাধান করতে হবে, তুমি এরকম করে কিওয়ার্ড গুলান, এই প্রতীকগুলা লিখে নিবা। বন্ধ হয়ে যায় মানে কি রে? গাড়ি থেমে যাবে, গাড়ি থেমে গেছে। সো ভিটা শূন্য, তারপরে থামাতে টির মান কত দেওয়া আছে ভাই? 5 মিনিট টির মান দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন ত্বরণ। তাহলে দেখো তো সবাই একটু বলো তো দেখি, এখন তুমি নিজেই বুঝতে পারবে না। ত্বরণের এমন একটা সূত্র সিলেক্ট করতে হবে যেখানে আদিবেগ আছে, যেখানে শেষ বেগ আছে, যেখানে টি আছে। তাহলে দেখো তো কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায়, কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায়? দেখো কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায় ভাইয়া? খুব ফ্যান্টাস্টিক ভাবে আমরা বলতে পারতেছি যে ভাইয়া এই সূত্রটা আমরা খুব সহজে অ্যাপ্লাই করে দিতে পারি। এই সূত্রটা আমরা খুব সহজে অ্যাপ্লাই করে দিতে পারি, v - u / t, কারণ আমার আদিবেগ আছে, শেষ বেগ আছে, সময় আছে। কিন্তু এখন একটু ঝামেলা আছে যে ভাই একক কনভার্সন। দেখো এইখানে আছে মিনিটে, এইখানে আছে আবার ঘন্টা, মাইল পার আওয়ারে, বাট ত্বরণের আমরা একক কি জানি? ত্বরণের একক আমরা আনতে পারবো যে ভাইয়া এইখান থেকে। দেখো রিটেনে কিন্তু সুবিধা আছে, রিটেনে যেহেতু আমাদের হচ্ছে
অপশন থাকবে না, তুমি তোমার মন মতো একক কনভার্সন করে রেখে দিতে পারবা, তুমি তোমার মন মতো একক কনভার্সন করে রেখে দিতে পারবা। তুমি চাইলে দেখো, তুমি চাইলে এমএস ইনভার্স 2 তে নিয়ে আসতে পারবা ত্বরণের একক, তুমি চাইলে ত্বরণের একক কি আনতে পারবা ভাইয়া, মাইল সেকেন্ড ইনভার্স 2 তে নিয়ে আসতে পারবা, তোমার খুশি, তোমার খুশি। দেখো কোনোটাই কিন্তু ভুল না, কোনো টিচারই তোমাকে বলতে পারবে না যে ভাই তুমি মিটার পার সেকেন্ডে আসছো তোমারটা ভুল, তুমি মাইল পার সেকেন্ডে মাইল পার সেকেন্ড স্কয়ারে আনছো তোমারটা ভুল, এরকম বলতে পারবে না। কিন্তু রিটেন মানে আলটিমেটলি তোমার যদি ঠিক থাকে তোমাকে মার্ক দিতে বাধ্য। সো এখানে তোমার বাধ্যবাধকতা নাই যে ভাই আমাকে মিটার পার সেকেন্ডেই আনতে হবে, আবার মাইল পার আমাদের হচ্ছে সেকেন্ড স্কয়ারেতেই আনতে হবে, এটা বাধ্যবাধকতা নাই। তোমার যেটা একক কনভার্সন তোমার সুবিধা হবে তুমি সেটা করে দিয়ে আসতে পারো, ঠিক আছে। বাট স্ট্যান্ডার্ড ওইটা ফলো আপ করার চেষ্টা করবে। বাট কি করবে ভাইয়া, স্ট্যান্ডার্ড ওইটা ফলো আপ করার চেষ্টা করবে। সো দেখো আমরা দুইটাই শিখাই দিব তোমাদেরকে, আমরা দুইটাই শিখাই দিব। সো দেখো মাইল পার আওয়ার থেকে মাইল পার সেকেন্ডে আনতে গেলে দেখো মাইল পার আওয়ার থেকে আমরা যদি মাইল পার সেকেন্ডে আনতে যাই, মাইল পার সেকেন্ডে আনতে যাই, তাহলে আমরা কি করব জানো, যে 0.00028 দ্বারা গুণ করে দিব। 0.00028, দেখো তিনটা 028 দ্বারা গুণ করব। তারপর দেখো একদম যদি মাইল পার আওয়ার থেকে তুমি যদি একদম মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে চাও, একদম মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে গুণ করতে হবে 0.45। ওকে, সো দেখো দুইটা একক কনভার্সনে শিখাইলাম, তোমার ইচ্ছা তুমি যেটা করো করো। দেখবে যে আমাদের বইয়ে আমরা হচ্ছে মাইল পার সেকেন্ডে নিয়ে আসছিলাম, মাইল পার সেকেন্ডে আনছি, কারণ আমাদের স্ট্যান্ডার্ড ওইটা ফলো করা হচ্ছে, ঠিক আছে। সো দেখো এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি যে ভাই a ইকুয়াল টু আমরা কি জানি যে ভাই v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে দেখেন এখন আমাদেরকে এইখানে আমরা তো জানি যে ভাই v ইকুয়াল টু 0, কারণ থেমে গেছে গাড়িটা। ইউ এর মান দেওয়া আছে যে ভাইয়া 60 মাইল পার আমাদের আওয়ার। সো এখন আমাকে কি করতে হবে, মাইল পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে এটার সাথে গুণ করে দাও, এটার সাথে যদি গুণ করে দেই তার মানে 60 ইনটু আমাদের 0.00 আমাদের 028, তিনটা শূন্য মনে রাখবা। দেখো 0.30, 0 পয়েন্ট ভাইয়া কয়টা শূন্য, তিনটা শূন্য। তাহলে এখান থেকে গুণ করলে তোমরা এরকম একটা অ্যানসার পাবা 0.016, 2 ঘর নিলেও হবে অথবা 0.0167। তোমরা জাস্ট এখন দেখো, এখন কথা হচ্ছে যে ভাই এটা গুণ করবো কেমনে। দেখো দশমিকের গুণ নিয়ে তোমাদের একটু কথা বলি। দশমিকের গুণ কিভাবে করবে ভাইয়া, দশমিকের গুণ মনে মনে ভাববা যে দশমিক নাই। দেখো এখানে যদি আমরা মনে মনে ভাবি যে ভাই এখানে দশমিক নাই, মনে মনে ভাবো দশমিক নাই, তারপরে সিম্পল গুণ করে দিবা, তারপরে তুমি এক এক করে কি করবা, তারপরে তুমি গনে গনে কয় ঘর আগে দশমিক আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এরকম গনে গনে তুমি দশমিকটা বসাই দিবা। এখানে কি করবা ভাইয়া, গনে গনে তুমি দশমিকটা বসাই দিবা, গনে গনে তুমি দশমিকটা বসাই দিবা, ঠিক আছে। সো চলেন এখন যদি আমরা মানটা বসাই দেই, এখন যদি আমরা ভাইয়া মানটা বসাই দেই, তাহলে দেখো এখানে আসতেছে কত, 0 মাইনাস, আমাদের অবশ্যই মন্দন ঘটবে কারণ গাড়িটা থেমে গেছে যেহেতু, তার মানে ত্বরণ অবশ্যই মাইনাস আসবে, মন্দন ঘটবে। দেখো এখানে মাইনাস আমাদের কত 0.0167 ডিভাইডেড বাই টি। টির মান দেখো ভাইয়া মিনিটে আছে, তাহলে মিনিটে তো তার হবে না, আমরা সেকেন্ড মাইল পার সেকেন্ডে নিয়ে আসছি, তার মানে অবশ্যই আমাকে সেকেন্ড আনতে হবে মিনিট থেকে। তাহলে দেখো আমরা টির মানটা কনভার্ট করে ফেলবো। টির মানটা কত আছে ভাই, আমাদের 5, তার মানে 5 × 60, তার মানে সেকেন্ডে চলে আসবে, তার মানে কি ভাইয়া সেকেন্ডে চলে আসবে। তাহলে দেখো আমাদের 5 6 30, তার মানে 300 সেকেন্ড, তার মানে 300 দ্বারা তুমি এখন ভাগ করে দিবা। এখন কথা হচ্ছে যে এই ভাগটা কেমনে করব, এই ভাগটা কেমনে করব। সো চলো এই ভাগটা করার জন্য তোমাদেরকে একদম বেস্ট একটা সুন্দর একদম ভাবে তোমাদেরকে দেখাই দিই। তাহলে দেখো আমরা এইখান থেকে কি করতে পারি, এইখান থেকে আমরা দেখো এইখান থেকে আমরা একটা কাজ করব। দেখো ওই আগের মতোই যে ভাই এটা তো মাইনাস, সামনে মাইনাস রেখে দিলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর তুলবো, ঠিক আছে, 3 ঘর অথবা 4 ঘর তুলবো, 3 ঘর অথবা 4 ঘর, 3 ঘর তুলে ফেলো, 3 ঘর তুলে ফেলো, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 16 রাখো, আর এখানে আমরা দেখো 3 আনবো। সো দেখো এখানে আমরা কি করতে পারি যে ভাই 16.7, তাহলে কত ঘর তুললাম, 1 ঘর 2 ঘর আমাদের 3 ঘর, 3 ঘর তুলছি, তার মানে 10 ইনভার্স 3, যেহেতু বড় করছি তাহলে পাওয়ার ছোট করতে হবে, ডিভাইডেড বাই, আমি এটা লিখতে পারবো না 3 × 10 স্কয়ার লিখতে পারবো না ভাইয়া, 3 × 10 স্কয়ার লিখতে পারবো না, হাতে ক্যালকুলেশন গুলো সবাই একটু মনোযোগ দাও, 3 × 10 স্কয়ার ইজিলি লিখতে পারবো। তাহলে দেখো এখন ছোট হয়ে গেল না যে ভাই আমাদের ধরো কত 16 আর এখানে 3 অথবা একদম 167কেই তুমি ভাগ করে দাও, 167কে ভাগ করে দাও, তাহলে কয়বার যাবে ভাই, দেখো আমাদের হচ্ছে 3 × 5 = 15, তার মানে 5 বার যাবে, 15 যাবে। তারপরে যদি আমরা করি তাহলে দেখবা আলটিমেটলি কত আসতেছে, এখান থেকে দশমিকটা পরে বসাই দিব, 1 ঘর আগে দশমিক বসাই দিব। দেখো এখান থেকে আসতেছে 1 আর 7, তাহলে আমাদের কত 5 6 আমাদের হচ্ছে 3 5 15, 3 5 15, 3 6 আমাদের হচ্ছে, তাহলে দেখো আমাদের 5 কত 5.5 18 আসবে না, 5.5 অথবা 5.6 এর কাছাকাছি চলে আসবে, 5.5 অথবা 5.6 এর কাছাকাছি চলে আসবে। দেখো এই যে 1 ঘর আগে দশমিক ছিল, এই জন্য আমরা 1 ঘর আগে দশমিক বসাই দিলাম। তাহলে আমাদের এখানে কত আসতেছে ভাইয়া, এখানে আসতেছে দেখো এখানে আসতেছে
পয়েন্ট সামথিং, তাই না? 5 পয়েন্ট সামথিং। সো তোমার যদি ইচ্ছা হয় যে ভাই 5 এর পরে আর আনবো না, তবুও কোনো সমস্যা নেই, তুমি অতটুকুই রাখবা। সো দেখো আমরা এখানে কত পাচ্ছি যে ভাই 5 পয়েন্ট সামথিং অথবা 5.6 ইনটু আমাদের 10 কত, এখন দেখো এইখানে আছে পাওয়ার স্কয়ার 2 আর এখানে আছে কত ভাইয়া ইনভার্স 3, তাহলে এটাকে যখন পার করে দিব উপরে তখন কিন্তু এইটা প্লাস ছিল এটা মাইনাস হবে, তাহলে -2 হয়ে যাবে। তাহলে দেখো এখন আমরা কি করব ভাইয়া, যে 10 ইনভার্স 3 4 5, তার মানে 10 ইনভার্স 5 চলে আসলো, আর এখানে কিন্তু একটা আগে থেকেই মাইনাস আছে। তাহলে দেখো এখন আমরা যদি এইভাবেও রাখি ভাইয়া, এটা আমাদের এককটা কি আসলো ভাইয়া, মাইল পার সেকেন্ড স্কয়ার, তবুও আমাদের রাইট। এইভাবে রাখলেও হবে, অথবা তুমি যদি 5 ঘর আগে দশমিক বসাই দাও, দেখো 5 ঘর আগে দশমিক, যেমন আমাদের 0.12345 এরকমও রাখো, তবুও আমাদের হবে, কোনো সমস্যা নাই, কারণ এখানে তোমার রেস্ট্রিকশন নাই, তোমাকে আলটিমেটলি ভাঙ্গাই লিখতে হবে। তুমি যদি এই অবস্থায় রাখো তবুও অ্যান্সার রাইট, তুমি যদি এই অবস্থায়ও রাখো তবুও অ্যান্সার রাইট, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো সবাই এখন একটু বলেন যে ভাই ক্লিয়ার কিনা। আমরা খুব সুন্দর মতো দেখো, অবশ্যই মাইনাস দিতে হবে, কিন্তু এখানে মন্দন ঘটছে, দেখো আলটিমেটলি গাড়িটা যেহেতু থামছে অবশ্যই মন্দন ঘটবে। তো সবাই একটু ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা আমাকে একটু বলো। আমি দেখো একদম ভেঙে খুব সুন্দর মতো বোঝানোর ট্রাই করতেছি, কি অবস্থা আপনাদের একটু বলেন যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা এবং সবার 100% ক্লিয়ার কিনা। সবাই দ্রুত সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, এবং ক্লিয়ার হলে এসএস শর্ট আমাদের হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট ডান হলে আমাকে বলো যে ভাই এসএস ডান, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবাই দ্রুত একটু বলো, সবাই দ্রুত একটু রেসপন্স করো, সবাই দ্রুত একটু রেসপন্স করেন ভাইয়া, যে বলেন যে এসএস ডান, তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে আমরা কি করব, নেক্সটে চলে যাব। তাহলে আমরা কি করব ভাইয়া, নেক্সটে চলে যাব। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা এবং এসএস ডান কিনা। সো চলেন সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এগুলো তো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বই, দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক জয়গুলি প্রকাশিত যে প্রশ্ন ব্যাংকটা আমরা অলরেডি বাজারে চলে আসছে আমাদের, সেটাতে সুন্দর মতো আছে, বাট আমি কিন্তু তোমাদের একদম ভেঙে দিচ্ছি, এক্সট্রা নোট করে দিচ্ছি, এইগুলো কিন্তু বইয়ে পাবা না। সো যাদের কাছে বই আছে তারা সুন্দর মতো পরবর্তীতে তুমি বইয়ের সাইডে নোট করে রাখতে পারো। দেখো বইয়ে কিন্তু এত ভেঙে ক্যালকুলেশন দেওয়া নাই, তোমাদেরকে আমি এত ভেঙে ক্যালকুলেশন দিয়ে দিচ্ছি, তোমরা বইয়ের মধ্যে টুকায় রাখবা। যারা এখনো বইটা নেও নাই অবশ্যই বইটা নিয়ে ফেলবা, এবং আমি যে সাইড এক্সট্রা নোটগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি ওই এক্সট্রা নোটটা সাইডের পাশে লিখে রাখবা, কালার পেন ইউজ করবা অথবা কালো কালার দিয়ে, যেটা দিয়ে ভালো লাগে সেটাই তোমরা ইউজ করে লিখে রাখবা, নোটগুলো সাইড নোট আকারে লিখে রাখবা। ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো এসএস ডান, ধন্যবাদ। সো চলো আমরা তাহলে পরবর্তীতে চলে যাব। আমরা কি করব ভাইয়া, পরবর্তীতে এসএস ডান যেহেতু মিশাই দেই। সো চলো আমরা নেক্সট প্রশ্নটা একটু দেখি। নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা আমাদের একটু কি বলা আছে, একটু মনোযোগ দাও। নেক্সট প্রশ্ন, আচ্ছা একটু ওয়েট করো, স্লাইড চেঞ্জ, কি ব্যাটারি শেষ হয়ে গেল নাকি? স্লাইড চেঞ্জ, সো একটু ওয়েট করো। দেখো নেক্সট প্রশ্নটাতে আমরা চলে যাব। এটা ওকে, সো এখন ইজিলি হয়ে যাবে না? হ্যাঁ ঠিক আছে, ওকে ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পারবো এখন। সো চলেন এখন তাহলে আমরা নেক্সট প্রশ্নটাই চলে যাই। দেখো নেক্সট প্রশ্নটা কি বলা আছে, এটা অনেক জোস একটা প্রশ্ন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনেও আসতে পারে, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবারও রিপিট চলে আসতে পারে। সো দেখেন একটু প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ি আমরা, এটা কিন্তু একটু মানে একটা লম্বা প্রসেসের ম্যাথ, বাট সহজ আছে। সো এখানে দেখো তো কি বলা আছে, যে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফে প্রতি সেকেন্ডে 10 জুল তাপ প্রদান করা হলে আমাদের কি বলছে, কতক্ষণ পর আমাদের হচ্ছে সম্পূর্ণ বরফ বাষ্পীভূত হবে। তাহলে দেখেন সম্পূর্ণ বরফটা কতক্ষণ পর, অর্থাৎ টির মান আমাকে বের করতে বলছে, কতক্ষণ পর সম্পূর্ণ বরফটা বাষ্পীভূত হবে তোমাকে এটাই বের করতে বলছে। তার মানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াসের যে বরফটা আছে সেটা কিন্তু একদম ডিরেক্ট একদম বরফে পরিণত হবে না, একটা প্রসেসের মধ্য দিয়ে আস্তে আস্তে বরফে পরিণত হবে। সেই প্রসেসটা একটু খেয়াল করো। এটা আমাদের ক্যালোরিমিতি, আমাদের ফিজিক্সে ক্যালোরিমিতি থেকে প্রশ্ন আসছে, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনও চলে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টাইপ রিটেন এখন পর্যন্ত আসে নাই, সো চলে আসতে পারে ভাই, আবার জগন্নাথেও চলে আসতে পারে। সো দেখেন এখানে আমরা আগে দেখে নিই যে ভাই 1 কেজি বরফ প্রাথমিক তাপমাত্রা কত ছিল ভাইয়া, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ ছিল। এটা কি ছিল, বরফ ছিল। ওকে লিখে দেখো, আমি আগে প্রসেসটা বুঝাই দিই। একটা পদ্ধতি শিখো, একটা ম্যাথ দেখো, এই টাইপের যত ম্যাথ আছে ইনশাআল্লাহ সবগুলাই পারবা। তাহলে দেখো আমরা কি করব, তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আগে আনতে হবে, ওই 1 কেজি বরফই থাকবে। এটা কি ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকবে, বাট বরফ থেকে আগে আমাকে পানিতে আনতে হবে, তার মানে বরফটা গলে যাচ্ছে, বরফ গলে পানিতে হচ্ছে। তারপরে আমরা কি করব, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আনবো। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওই 1 কেজির
আমাদের পানিকে নিয়ে যাইতে হবে। তারপরে দেখো, তারপরে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আমরা বাষ্পে নিয়ে যাব। সো 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পতে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের একদম সিকোয়েন্স অনুযায়ী প্রসেস। এটা হচ্ছে আমাদের একদম সিকোয়েন্স অনুযায়ী প্রসেস ভাইয়া, বুঝতে পারছি? সবাই একটু বলেন বুঝতে পারছি? এখন দেখেন আমরা প্রত্যেকটাকেই দেখেন এখানে তাপের আদান প্রদান ঘটতেছে না। এখন এই তাপটা আলটিমেটলি ক্যালোরিমিটার থেকে আমরা কি করতে পারবো? দেখো তো, কিউ ইকুয়াল টু, এখানে ভাই বরফটা গলে যাচ্ছে, তাপমাত্রার পার্থক্য আছে। দেখেন এইচ এর বেশ কয়েকটা সূত্র জানি। এইচ বা কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এইচ বা কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ভাইয়া এম এস ডেল থিটা, অর্থাৎ তাপমাত্রা যখন পার্থক্য থাকবে, বা কিউ ইকুয়াল টু বা এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এল ভি, অর্থাৎ যখন বাষ্পীভূত হবে। আবার কিউ ইকুয়াল টু লিখতে পারি এম এল এফ, অর্থাৎ যখন আমাদের কি হবে ভাইয়া, আমাদের কি বরফটা গলে যাবে। আবার যদি আমাদের তাপ ধারকত্ব দেওয়া থাকে তাহলে কিউ বা এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি সি ডেল থিটা। দেখেন এই যে এই সূত্র থেকে কিন্তু অলরেডি ঢাবিতে প্রশ্ন আসছিল এমসিকিউতে। অনেকে আমরা এটা জানি না যে ভাই সি ডেল থিটা লেখা যায়, এম এস এর পরিবর্তে সি ডেল থিটা লিখতে পারবা। সি মানে কি ভাইয়া? তাপ ধারকত্ব। সি মানে কি? তাপ ধারকত্ব। এটা থেকে অলরেডি ঢাবিতে প্রশ্ন আসছিল, তাপ ধারকত্ব। এটা অনেকে আমরা স্কিপ করে চলে যাই, বাট স্কিপ করা যাবে না। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রশ্ন আসছে, তার মানে আবার অন্যান্য বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে। সো দেখেন এখন তাহলে আমাদের কি হয়েছে ভাই, এটা তো আমাদের বরফটা গলে গেছে, দেখো তাপমাত্রার কোনো পার্থক্য নাই, শূন্য, এখানেও শূন্য। তার মানে গলা মানে কি ভাই? এম এল এফ, এম এল এফ, ঠিক আছে? তারপরে প্লাস করে দিতে হবে। তারপরে দেখো এখানে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি তাপমাত্রা পার্থক্য থাকলে আমাদের এম এস ডেল থিটা আমরা জানি। তার মানে তাপমাত্রা পার্থক্য যে ভাইয়া এম এস ডেল থিটা আমরা লিখে দাও, ঠিক আছে? তারপরে আসো প্লাস। এখন দেখো ভাইয়া এখানে তাপমাত্রা দেখো পার্থক্য হয় না, এখানেও 100 এখানে 100, বাট আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে, পানি থেকে বাষ্পতে চলে গেছে। তার মানে আমরা কি করবো ভাইয়া? আমরা এম এল ভি দিয়ে দিব। সো এখন মান বসাই দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমরা দেখো এখন জাস্ট খালি মান বসাই দিব। কি করবো ভাইয়া? মানটা বসাই দিব। এখন কি করবো? মানটা বসাই দিব। ওকে, সো দেখেন আমরা এম এর মান অলওয়েজ 1 কেজি। এখন এই যে এল এফ এর মান কত, এটা মুখস্থ রাখতে হবে। দেখো পরীক্ষায় কিন্তু দেওয়া থাকবে না এম এল এফ এর মান, এল ভির মান আমরা একটু কষ্ট করে মনে রাখতে হবে। দেখো নরমালি আমরা কি জানি যে ভাইয়া আমাদের বাষ্পীভবনের তাপটা কত? বাষ্পীভবনের তাপটা হচ্ছে আমাদের যে ভাইয়া একটু মাথায় রাখতে হবে 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আমরা এইভাবে মনে রাখি। তারপরে দেখো আমাদের বরফ গলনের সূত্রটা, বরফ গলার 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার আমাদের 5, আর এটা 6, ঠিক আছে? 2.26 10 টু দি পাওয়ার 6, আর এখানে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে দেখো নরমালি আমরা দেখো কোনটা বড় হবে মানটা? অবশ্যই বাষ্পীভবনের তাপটা বড় হবে, বাষ্পীভবনের তাপ বড় হবে। কেন? কারণ একটা বরফ খণ্ডকে তুমি যদি একটা টেবিলের উপরে রেখে দাও ভাই, এটা কিন্তু অটোমেটিক গলে যাবে। বাট একটা হাড়ির মধ্যে তুমি যদি একটা পাত্রের মধ্যে যদি তুমি পানি রাখো, ওই পানিটাকে যদি তুমি টেবিলের উপরে রাখো, তাহলে কি কখনো একা একা বাষ্প হবে না? তোমার অবশ্যই তাপ দিতে হবে, তাপের প্রয়োজন হবে। তার মানে কোন তাপটা বেশি হবে? আমাদের মানটা বেশি হবে বাষ্পীভবন। এইভাবে তোমরা মনে রাখতে পারো। এখন দেখো তুমি চাইলে এভাবে মান বসাই দিতে পারো, অথবা তুমি চাইলে ডাইরেক্ট মান বসাই দিতে পারো যে ভাইয়া 3 আমাদের হচ্ছে 3 3 6 1 2 3টা শূন্য, ঠিক আছে? 1 2 3টা শূন্য। তাহলে দেখো এই যে এখানে আমাদের কত ভাইয়া? 1 2 দুইটা ঘর তুলে দিলাম, আর 3টা শূন্য এক্সট্রা থাকলো, এই যে 3টা শূন্য এক্সট্রা বসাই দিলাম। সো এটা গেল আমাদের প্রথমটা। প্লাস এম, আসো এম 1 এস। এখন পানির আপেক্ষিক সূত্রতাপ কত ভাই? মনে রাখতে হবে পানির আপেক্ষিক সূত্রতাপ হচ্ছে 4200, একটু মুখস্থ রাখতে হবে। পানির আপেক্ষিক সূত্রতাপ হচ্ছে 4200। তার মানে দেখো এস ডাব্লিউ ইকুয়াল টু কত ভাইয়া? 4200। আমি একটু নোট করে দেই কিসের কিসের লাগবে তোমাদের। তারপরে এস আইস কত হবে ভাইয়া? আমাদের হচ্ছে 2000, আর যখন এস বাষ্প ভ্যাপার হয়ে যাবে তখন আমাদের 2100। সো এগুলো একটু কষ্ট করে মনে রাখবা। তারপরে ডেল থিটার মান কত ভাইয়া? যে 100 মাইনাস আমাদের কত, আমাদের দেখো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলছে আমাদের ডেল থিটা। তার মানে দেখো এখান থেকে আমরা খুব সহজে আনতে পারবো যে ভাইয়া এখানে তাহলে আলটিমেটলি আমাদের চলে আসতেছে 100 মাইনাস 0, কারণ আমরা এই যে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0। আবার আসো প্লাস এম, একই জিনিস। আবার দেখো এখানে এল ভির মান কত হবে? 2. তাহলে দেখো এখানে আমরা কি করে দেব? 2.26। তাহলে দেখো আমরা এখানে আলটিমেটলি একদম ডাইরেক্ট বসাই দাও ভাইয়া, তাহলে তোমাদের হাতে ক্যালকুলেশন করলে সুবিধা হবে। 2.2268। সো আমরা এখানে আরো একটা ঘর লিখি নাই, হাতে ক্যালকুলেশন সুবিধার্থে এতটুকু মনে রাখলেও হবে, অথবা 6 8 পর্যন্ত রাখলেও হবে। তারপরে কয়টা শূন্য আছে ভাইয়া? কয়টা শূন্য? এখন জাস্ট শূন্য বলেন বসাই দাও। 2টা শূন্য থাকবে, কারণ আমাদের এখানে তো 5 ঘর, আমাদের 6 ঘর আছে, তাই না? 6 ঘর আছে, এখানে 3 ঘর চলে গেল, তাহলে আবার আর 2টা থেকে যাবে, ঠিক আছে? সো দেখো এখন এগুলোকে ইন টোটাল যোগ করতে হবে। তাহলে যোগ করবো কেমনে? দেখো যোগ করবো কেমনে ভাইয়া? দেখো এখন যোগ করার টেকনিকটা শিখে দিই যে ভাইয়া 3 3 6 এমনি করে নাও, আর ইনটু অবস্থায় 10 কিউব লাগাই দাও। প্লাস এখানে দেখো 1টা 2টা শূন্য, এখানে আরো 2টা শূন্য, 4টা শূন্য, তার মানে 42 ইন্টু আমাদের কত? 10 টু দি পাওয়ার 4।
তারপরে আসো প্লাস আমাদের এখান থেকে 2268 আমাদের ইনটু 10 স্কয়ার। সো দেখো তুমি জাস্ট এগুলাকে যোগ করে দিবা, এগুলাকে যোগ করে দাও, আর হচ্ছে 10 এর পাওয়ারটা যোগ করে দাও। তাহলে দেখো আমাদের কত আসছে 4 5 6 7 8 9, তার মানে 10 টু দি পাওয়ার 9 চলে আসবে। কত আসবে ভাইয়া? 10 টু দি পাওয়ার 9 চলে আসবে। তাহলে দেখো এখন ডাইরেক্ট যোগ করে দাও, জাস্ট সিম্পল যোগ করে দাও। যোগ করলে আমাদের অ্যানসার চলে আসবে, যোগ করলেই দেখবা যে আমাদের অ্যানসার চলে আসবে। যোগ করো, যোগ করলেই আমাদের অ্যানসার চলে আসবে। সো দেখো আমি যদি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে একটু যোগটা বুঝাই দেই, তাহলে আমাদের এরকমটা চলে আসবে। দেখো এই সবগুলোকে যদি আমরা যোগ করি, তার মানে 3 0 2 4 0 0 0, তিনটা জিরো আসবে। সো এটাকে যদি আমি একটু ভাঙাই লিখি, দেখো এটাকে যদি আমি একটু ভাঙাই লিখি, তাহলে ডাইরেক্ট আমাদের এখান থেকে চলে আসবে, এখান থেকে চলে আসবে। দেখো কয় ঘর আগে নিব আমরা, আমরা যদি একদম 3 পর্যন্ত নেই, তার মানে 3.024 ইন্টু 10 টু দি পাওয়ার, একদম এই কাটাকাটি করলে আমাদের আসছে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। দেখো একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাচ্ছি ভাইয়া, একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি। তাহলে দেখো এত কি আসলো, এত জুল আসলো, এত, এইটাই কি অ্যান্সার না? তোমার কাছে চাইছে যে ভাইয়া কত সময় লাগবে, টি এর মান কত। তাহলে দেখো এখন আমরা ওই যে ছোটবেলায় ঐকিক নিয়মে করছিলাম না, ঐকিক নিয়মে ম্যাথ করছিলাম না, দেখো এখন আমাদের ঐকিক নিয়মটাই লাগবে। সো দেখো আমাদের ধরো 10 জুল আমাদের তাপ কি করে, গ্রহণ করে আমাদের কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে, তাই না? এই যে 10 বলা আছে যে তাপ প্রদান করতে হলে কত সময় লাগবে, তাহলে 10 জুল তাপ প্রদান করে কত ভাইয়া? 1 সেকেন্ডে। তাহলে 1 জুল তাপ প্রদান করবে কত ভাইয়া? যে ভাইয়া 1/10 সেকেন্ডে। আবার এত জুল তাপ, এত জুল তাপ, তাহলে আমাদের কত হবে ভাইয়া? যে 3.024 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে ভাইয়া? এই টি এর মান 10 বসাই দাও। তার মানে দেখো 10 এর পাওয়ার কত? 1। তাহলে এটা যখন উপরে উঠে যাবে তাহলে -1 হবে, তাহলে 10 টু দি পাওয়ার 5 চলে আসবে। তার মানে 3.024 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 এত সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। সবাই বুঝতে পারছে কিনা বলো তো দেখি ভাইয়া? সবাই বুঝতে পারলাম কিনা? সবাই একটু বলেন যে ভাইয়া বুঝতে পারলাম কিনা? সবাই একটু বলেন যে ভাইয়া বুঝতে পারছে কিনা? সবাই একটু বলেন যে ভাইয়া বুঝতে পারছে কিনা? সবাই একটু বলেন যে ভাইয়া বুঝতে পারলাম কিনা, এবং আমাকে একটু স্ক্রিনশট দিয়ে এসএস ডান লেখেন। কারণ আমরা দেখো একদম প্রসেস অনুযায়ী একদম ভেঙে 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 চিত্র দিয়ে দিয়ে বুঝাইছি। স্ক্রিনশটগুলো রাখো, বইয়ে কিন্তু এই চিত্রগুলো নাই, ঠিক আছে? সো তোমার বুঝতে সুবিধা হবে। আমরা একদম ভেঙে ভেঙে ক্লাসের মধ্যে সুন্দরভাবে দেখাই দিচ্ছি, এবং তোমার অবশ্যই অবশ্যই বাধ্যতামূলকভাবে বইটা সংরক্ষণ করে রাখবা। বইয়ের সাইডে সাইডে যা এক্সট্রা নোটপাতি দিচ্ছি তোমাদেরকে, নোট করে করে রাখবা, তাহলে হারাই যাবে না, রিভিশন দিতে তোমাদের সুবিধা হবে। যেহেতু আমরা এই বইটা থেকেই ক্লাস নিচ্ছি, এই বইটা তাহলে তোমার রিলেট করতে সুবিধা হবে জিনিসগুলো। ওকে, সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা এবং এসএস ডান কিনা। সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা এবং এসএস ডান কিনা। সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা এবং এসএস ডান কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবাই দ্রুত দ্রুত বলো, সবাই একটু দ্রুত বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা এবং এসএস ডান কিনা। আরে জোস, এই তো ক্লিয়ার, এসএস ডান, ধন্যবাদ। সো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাব। সো মিশাই দিলাম। সো আমরা নেক্সট প্রশ্নটাতে চলে যাবো। এইটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে আসতে পারে, জগন্নাথেও রিটেনে আসতে পারে। সো দেখেন নেক্সট প্রশ্নটা কি বলা আছে, এটা অনেক সহজ একটা প্রশ্ন, তোমরা নিজেরাই পারবা ইনশাআল্লাহ। সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া 5 কেজি ভরের একটি বস্তুকে, 5 কেজি ভরের একটা বস্তুকে 130 ms/1 বেগে উপরের দিকে ছোড়া হলে, দেখো এটা কিন্তু কি ওয়ার্ড আমাদের, উপরের দিকে ছোড়া হলো। উপরের দিকে মানে কি ভাই? ধরো এখান থেকে তোমার একটা বস্তুকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলা, খাড়া উপরের দিকে, তার মানে কত ডিগ্রি করে নিক্ষেপ করলা? এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে ভাই আমার আলফার মানটা বা থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ উপরের দিকে ছুড়ে মারছি। তাহলে আবার কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 90 ডিগ্রি। সো কথাগুলো একটু বুঝতে হবে, কথাগুলো একটু বুঝতে হবে, তাহলে তোমার অ্যান্সারটা আনতে সুবিধা হবে। তাহলে দেখো তারপরে কি বলছে যে ভাই সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, তার মানে সর্বোচ্চ উচ্চতা গতিবিদ্যা থেকে চলে আসছে আমাদের, তাই না? তো সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র কি জানি ভাইয়া? যে আমরা h = v0 স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g, তাই না? সো এখন দেখেন সর্বোচ্চ উচ্চতা, তোমাকে যদি বলা হয় যে কখনো যদি প্রশ্নে দেখো যে ভাইয়া খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে, উপরের দিকে নিক্ষেপ করলে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কি ভাইয়া? খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তুমি ডাইরেক্ট এত বড় সূত্র না লিখে তুমি ডাইরেক্ট লিখতে পারবা যে ভাই h = v0 স্কয়ার ডিভাইডেড বাই 2g, h = v0 স্কয়ার ডিভাইডেড বাই 2g। কেন? কারণ ভাইয়া sin 90 ডিগ্রি মান কত? 1, 1 এর উপর স্কয়ার করলে 1ই থাকে। সো আমরা যখন ডাইরেক্ট বলা থাকবে যে ভাই খাড়া উপরের দিকে অথবা উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে আমার এত বড় সূত্রটার দরকার নাই, ডাইরেক্ট তুমি লিখতে পারবা h = v0 ডিভাইডেড বাই 2g, h = কি ভাইয়া? v0 ডিভাইডেড বাই 2g। তাহলে দেখো এখন আমরা v0 হাতে ক্যালকুলেশন করব। সো এইখান থেকে দেখো v0 এর মান কত ভাইয়া? 130। তার মানে দেখেন এখন 130 কে ক্যালকুলেশন করব কেমনে? সো এইটাকে দেখো 13 * 10 লেখা যায় না, এখন এটারও স্কয়ার করে দাও, এটারও স্কয়ার করে দাও, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে 13 * 13 গুণ করলে কত হয় ভাই? 13 গুণ করলে কত হয়? 13 গুণ করলে 169 হয়ে যাবে আমাদের। কত? 13 গুণ করলে 109 আমাদের হচ্ছে, সরি 1
169 169 আর এই যে একটা শূন্যকে স্কোয়ার করলে কয়টা শূন্য হয়ে যাবে দুইটা একটা শূন্যকে স্কোয়ার করলে কয়টা শূন্য হয়ে যাবে দুইটা শূন্য হয়ে যাবে একটা শূন্যকে স্কোয়ার করলে দুইটা শূন্য হয়ে যাবে ওকে আচ্ছা ডিভাইডেড বাই দেখো আমাদের 2g 2 এর মান কত ভাইয়া 2 আমাদের হচ্ছে জির মান 9.8 দেখো 9.8 হাতে ক্যালকুলেশন সুবিধার্থে তোমাকে বেশ কয়েকটা ফরমেশন মনে রাখতে হবে যেমন আমি একটু নোট করে দেই 9.8 ইনটু 5 ইকুয়াল টু ডাইরেক্ট তুমি লিখতে পারবে 49 9.8 ইনটু 2 তুমি ডাইরেক্ট লিখতে পারবে কত ভাইয়া 19.6 এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে তারপরে 9.8 ডিভাইডেড বাই 2 মহাকর্ষ অভিকর্ষতে কিন্তু এটা লাগবে তাহলে দেখো এটা কত আসবে ভাইয়া 4.9 ঠিক আছে এগুলো একটা জিনিস একটু মনে রাখবা তারপরে 9.8 ডিভাইডেড বাই আমাদের যদি 4 থাকে তাহলে কত আসবে ভাইয়া 2.45 ঠিক আছে এগুলো একটু কষ্ট করে মনে রাখবা তাহলে দেখো এখানে কত আসবে ভাইয়া ডাইরেক্ট গুণ করে দিলে আমাদের 19.6 ওকে তাহলে দেখো এখন আমরা হাতে ক্যালকুলেশন কেমনে করব হাতে ক্যালকুলেশন কেমনে করব সো খুবই সিম্পল তাহলে দেখো আমরা এই যে দশমিকটা তুলে দাও এখানে একটা শূন্য নাও ওই যে আগের ক্যালকুলেশনের মতো যে ভাইয়া 169 1 2 3টা শূন্য দেখো এখন কথা হচ্ছে যে ভাই দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এত বড় বড় ক্যালকুলেশন তুমি দেখতে পারবে না সচরাচর বাট জগন্নাথের ক্যালকুলেশনগুলো একটু বড় বড় হবে জগন্নাথের ক্যালকুলেশন একটু বড় বড় এই জন্যই আমি তোমাদেরকে বলছি ভাই যদি নামতা মনে থাকে তাহলে তোমার একটু সুবিধা হবে এই জন্য 1 থেকে 20 এর ঘরে নামতা একটু কষ্ট করে মনে রাখার ট্রাই করবা বা মুখস্থ করে রাখার ট্রাই করবা জগন্নাথে আগেও ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় নাই এবারও ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না সার্কুলারে খুব স্পষ্টভাবে লেখা আছে বুঝা গেছে সো সাস্টের সাথে তুলনা করতে দেয় না সাস্টে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে বাট জগন্নাথ কিন্তু দিবে না ওকে আচ্ছা তাহলে দেখো এখন আমরা কিভাবে ক্যালকুলেট করব তাহলে দেখো আমরা ওই যে আমরা হচ্ছে 1690 প্রথমে নাও তাহলে দেখো কয়বার যাবে তোমরা প্রথমে 8 বার দাও 8 বার দিলে দেখো তো কতবার যায় 8 দ্বারা গুণ করো 8 হ্যাঁ 9 বার যাবে না বেশি হয়ে যাবে 8 দ্বারা গুণ করলে তোমার এরকম আসবে 1568 চলে আসবে 1568 তারপরে এখন তুমি ক্যালকুলেট করো তাহলে 2 হাতে 1 7 8 9 2 তারপরে আছে কত ভাইয়া তারপরে আমাদের হাতে 1 আমাদের 6 0 চলে আসবে তাহলে আর দরকার নাই ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কয়টা আরেকটা শূন্য নিয়ে নাও তাহলে দেখো আমাদের কত চলে আসবে একবার চলে আসবে তাহলে দেখো এখান থেকে যদি আমরা করে ফেলি তাহলে এরকমটা চলে আসবে একদম ডাইরেক্টই করে ফেলো তাহলে দেখো আমরা একবার ডাইরেক্টই করে ফেলি সো তাহলে আর সময় নষ্ট হবে না আমাদের ডাইরেক্ট যদি আমরা করতে চাই তাহলে দেখো একদম ডাইরেক্ট তোমার পরবর্তীতে 6 বার চলে আসবে সো দেখো এই অবস্থায় যদি রাখি যে ভাইয়া আমাদের দেখো 6 দেখো আমরা যদি করে ফেলি তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে 62 পয়েন্ট সামথিং চলে আসবে সো এখান থেকে দেখো আমরা 862 পয়েন্ট সামথিং দরকার নাই আলটিমেটলি এক ঘর পরে তুমি যে কোনো একটা আনলেই হবে ঠিক আছে এক ঘর পরে জাস্ট একটা ক্যালকুলেশনের মধ্যে রাখলেই হবে এক ঘরের পরে দশমিকের পরে 3-4 ঘর নেওয়ার দরকার নেই 2 ঘর 1 ঘর নিলেই সমাধান এক ঘর নেওয়া পর্যন্ত তুমি স্টপ করে দিতে পারো তাহলে দেখো আমাদের অ্যানসারটা কত আসবে এখান থেকে সিম্পল জাস্ট খালি ভাগ করে দিবা অ্যানসারটা চলে আসবে যে ভাইয়া 862 পয়েন্ট সামথিং চলে আসবে 862 পয়েন্ট আমাদের 2 বা 3 এরকম চলে আসতে পারে সো আমাদের যেহেতু কত আমাদের উপরে কত উঠবে তার মানে আমরা অবশ্যই এখানে দেখো মিটার পার সেকেন্ড ছিল এককটা হবে আমাদের মিটারে সো এটাকে জাস্ট খালি সিম্পল ভাগ করতে হবে এখন এই ভাগগুলো করার জন্য কি করতে হবে ভাইয়া ভাগগুলো করার জন্য তোমাকে একটু কষ্ট করে নামতা যদি মুখস্থ রাখতে পারো 1 থেকে 20 এর ঘরের নামতা বন্ধ তাহলে তোমার কাটাকাটি করতে একটু সুবিধা হবে বুঝতে পারছো সবাই একটু বলো এই সিম্পল ভাগগুলো বাসায় কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে এখন প্র্যাকটিস কই থেকে করবা প্র্যাকটিস কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় বড় ক্যালকুলেশন তেমন একটা আসে না তোমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকে প্র্যাকটিস করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এই জন্য তোমরা অবশ্যই আমাদের তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা আমাদের অনলাইন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বই অলরেডি চলে আসছে সবাই কালেক্ট করে নিবা ওকে আচ্ছা সো দেখো আমরা হচ্ছে কি বলছো ও মোহাম্মদপুর ব্রাঞ্চে ক্লাস করছো হ্যাঁ আমার অফলাইনে ক্লাস নেওয়া হয় ওকে সো দেখো আচ্ছা ঠিক আছে সো তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব সো চলেন আমাকে একটু স্ক্রিনশট দিয়ে বলেন যে ভাইয়া স্ক্রিনশট দিয়ে বলেন যে এসএস ডান তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব স্ক্রিনশট দিয়ে বলেন যে ভাইয়া এসএস ডান আচ্ছা কি বলছো জি এর মান 10 ধরা যাবে জি এর মান 10 ধরা যাবে না আসলে রিটেনের সময় জি এর মান 10 ধরতে যাবা না ঠিক আছে রিটেনের সময় জি এর মান 10 ধরা যাবে না ভাইয়া এমসিকিউ যদি থাকতো তাহলে আমরা 10 ধরে একটু এদিক ওদিক কম বেশি করে দাগাই দিতে পারতাম বাট রিটেনে তোমার যদি অপশন দেখো এখানে যদি ব্র্যাকেট দিয়ে বলা থাকে রিটেনের প্রশ্নে যে ভাই জি ইকুয়াল টু 10 তবেই তুমি ধরবা আদারওয়াইজ ধরা যাবে না বুঝতে পারছি আদারওয়াইজ ধরা যাবে না কারণ তোমাকে রিটেনে একদম একুরেট মানটাই আনতে হবে ওকে আচ্ছা এসএস ডান ধন্যবাদ সো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাব
আমরা নেক্সটে চলে যাবো। দেখো তো নেক্সট প্রশ্নটা কি বলা আছে। এখন এগুলো অনেক সহজ সহজ প্রশ্ন। দেখো প্রথমের কয়েকটা কঠিন ছিল, দেখো একটু কি বলা আছে একটু মনোযোগ দেই আমরা। একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে আমাদের হচ্ছে 40 ওয়াট এবং 200 ভোল্ট লেখা আছে, বাল্বটির রোধ কত, এর মধ্য দিয়ে আবার কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটাও আমাকে বের করতে হবে। তার মানে আর এর মান চাইছে আমার কাছ থেকে, আর ইকুয়াল টু হোয়াট, আবার বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ আই ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে ভাই, অফ করে দিন তো, ঠান্ডা লাগছে। সো দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, তোমার প্রশ্ন দেখে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, তোমার প্রশ্ন দেখে সিদ্ধান্ত নিতে হবে তোমার কোন সূত্রটা অ্যাপ্লাই করবা তোমরা। তাহলে দেখো প্রশ্নে ওয়াট, ওয়াট কার একক রে, ক্ষমতার একক, তার মানে পি দেওয়া আছে। ভোল্ট কার একক, আমাদের হচ্ছে বিভবের একক, ভি দেওয়া আছে। তাহলে আর নির্ণয়ের এমন একটা সূত্র অ্যাপ্লাই করব, বা আই নির্ণয়ের এমন একটা সূত্র অ্যাপ্লাই করব যেগুলো আমাদের প্রশ্নের সাথে আমাদের সম্পর্ক রাখবে। প্রশ্নের সাথে কি রাখবে ভাইয়া, সম্পর্ক রাখবে। তাহলে দেখো পি ইকুয়াল টু আমরা সবাই জানি, পি ইকুয়াল টু আমরা সবাই জানি ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, তাই না। পি ইকুয়াল টু আমরা কি জানি যে ভাইয়া ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে দেখেন এইখান থেকে আমার আর মান বের করতে গেলে আর ইকুয়াল টু আমরা কি করতে পারবো যে ভাই ভি স্কয়ার ডিভাইডেড বাই পি। তাহলে দেখেন মান তো দেওয়া আছে, বসাই দাও। এখন দেখো বর্গ সংখ্যাগুলোকে হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে তুমি বর্গ করতে যাবে না, ডাবল করে লিখবা। যেমন আমাকে 200 এর উপর বর্গ করতে হবে, তাহলে 200 ইনটু 200 লিখে দিবা, হাতে ক্যালকুলেশনের জন্য সুবিধা হবে। 200 ইনটু 200, ঠিক আছে। ডিভাইডেড বাই দেখো পি, পির মান কত ভাইয়া 40, তার মানে 0 0 কেটে দাও, তারপরে 4 5 করি 5, তার মানে 5 2 10 আর 2টা 0, তার মানে 1000 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আরো একটা জিনিস আছে কিন্তু, দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিটেনে আগে 4 করেছিল, এখন কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদের সার্কুলার প্রকাশ হয়ে গেছে, তোমরা সবাই জানো, ঠিক আছে। সো দেখো আলটিমেটলি এখন আমাকে কি করতে হবে ভাই, আর পাইলাম আমরা, এক্সট্রা ভাবে আর পাইছি, এখন আমাকে আই এর মান বের করতে হবে। তাহলে দেখো আই বের করা ওহমের সূত্রে ফলাই দাও যে ভাই আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তার মানে ভির মান তো আমরা জানি, ভির মান কত 200, আর এর মানে একটু আগে পাইলাম 1000। সো দেখেন আমাদের 0 0 কাটা 0 0 কাটা, 5 2 10, 1 ডিভাইডেড বাই 5, তার মানে 0.2, এটা এম্পিয়ার একক। সো দেখো রিটেনে যদি তুমি একক না লেখো না, স্যার কিন্তু ইচ্ছা করলে মার্ক কেটে দিবে, তোমাকে 4 এ 4 দিবে না, এককটা লিখতে হবে, বাধ্যতামূলকভাবে রিটেনে একক লিখতে হবে। রিটেনে ভাইয়া বাধ্যতামূলকভাবে একক লিখতে হবে, না হলে স্যারের মন চাইলো তোমার মার্ক কেটে দিতে পারে, তুমি কোনো ওয়ে নাই, ঠিক আছে। রিটেনে অবশ্যই একক লিখতে হবে। অনেকে আমরা তাড়াহুড়া করে একক লিখি না, একক লিখতে হবে। রিটেনে যদি তুমি একক না লেখো, রিটেনে তুমি যদি একক না লেখো, তাহলে কিন্তু স্যার ইচ্ছা করলে তোমার মার্ক কেটে দিতে পারে। ধরো তোমার 0.5 কেটে দিল, 1 মার্ক কেটে দিল, তোমার কিচ্ছু করার থাকবে না। সবাই বুঝছি এই ম্যাথটা অনেক সহজ ছিল, সবাই বুঝছি কিনা বলো, সবাই বুঝছি কিনা, সবাই দ্রুত বলো যে ভাইয়া সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা, এবং এসএস ডান লেখো আমাকে একটু, সবাই ক্লিয়ার কিনা এবং এসএস ডান লেখো। দেখো এখন কথা হচ্ছে যে ভাই কিছু কিছু প্রশ্ন ছিল খুব কঠিন, কিছু কিছু প্রশ্ন আছে খুব সহজ, এরকম ব্যালেন্স আকারেই থাকবে। অনেকেই মনে করো যে ভাইয়া মনে হয় প্রশ্ন খুবই কঠিন হবে, এরকমটা না, প্রশ্ন সবসময় স্ট্যান্ডার্ড হবে, ব্যালেন্স আকারে থাকবে। দুইটা সহজ থাকবে, দুইটা একটু স্ট্যান্ডার্ড থাকবে বা একটু কঠিন টাইপের থাকবে, বুঝতে পারছি। একদম 4টা বা 5টাই যেগুলো রিটেনে ফিজিক্সে তোমরা পাবা, 4টা বা 5টা প্রশ্ন, কখনোই সবগুলাই কি আসবে না, কঠিন আসবে না, আবার কখনোই সবগুলো সহজ আসবে না। সো তোমার এটা কি বাছাই প্রক্রিয়া, তাই না। তোমার এডমিশন টেস্টটা কি বাছাই প্রক্রিয়া। স্যারেরা তো চাবেই যে তাদের বিশ্ববিদ্যালয়ে যাতে ভালো ভালো স্টুডেন্টগুলোকে সুন্দর মতো বাছাই করে নিতে পারে। সো প্রশ্নটা ওইভাবেই স্ট্যান্ডার্ড ওয়েতেই থাকবে সবার জন্যই। কিন্তু প্রশ্ন যখন করে না স্যারেরা, তখন 3টা ক্যাটাগরির স্টুডেন্ট থাকে, একদম ভালো, আবার একদম খারাপ, আর মধ্যম কোয়ালিটির স্টুডেন্ট। সো 3টা ক্যাটাগরির স্টুডেন্টের কথা চিন্তা করে প্রশ্ন করা হয়, যাতে করে মোটামুটি পাস করতে পারে, আবার মোটামুটি কেউ যাতে একদম 100-এ 100 তুলতে না পারে। সো সবকিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু প্রশ্ন করা হয়। সো প্রশ্ন প্যাটার্ন কিরকম হবে, কঠিন হবে না সহজ হবে, এগুলো নিয়ে কোনো প্যানিক হবে না। তোমার কাজ পড়ালেখা করা, তোমার কাজ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা, এবং তোমার কাজ হচ্ছে নিয়মিত পড়াশোনা করা। দেখবে যে চান্স হয়ে যাবে। তুমি যত দুশ্চিন্তা করবা তত ডিপ্রেশনে পড়ে যাবা, বুঝতে পারছি। আর এই সময়টা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তুমি অযথা 1 সেকেন্ড যদি নষ্ট করো, সেটা তোমার জন্য লস, আর কারোর জন্য লস না, ঠিক আছে। আচ্ছা, সো ওকে, এসএস ডান, ধন্যবাদ। সো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখেন নেক্সট প্রশ্নটা আমাদের কি বলা আছে। নেক্সট প্রশ্নটা দেখেন, দেখো পানি ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক দেওয়া আছে আমাদের যথাক্রমে 1.33 এবং আমাদের 1.47 হলে আমাদের সংকট কোণ কত। দেখো সংকট কোণের দুইটা কনসেপ্ট আছে। সংকট কোণটা আগে তোমাদেরকে ক্লিয়ার করে দেই। সংকট কোণটা আমরা আগে ক্লিয়ার করব। সংকট কোণের কয়টা কনসেপ্ট ভাই, দুইটা কনসেপ্ট আছে। যেমন আমার যদি একটা প্রতিসরাঙ্কের মান থাকে, তার মানে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স, আমি লিখতে পারবো সাইন ইনভার্স 1 ডিভাইডেড বাই ওই প্রতিসরাঙ্কের মানটা নিউটা, ঠিক আছে। এটা কত, একটা প্রতিসরাঙ্কের মান দেওয়া থাকলে, দেখো কনফিউশনগুলো ক্লিয়ার করে দেই। এটা একটা প্রতিসরাঙ্ক যদি দেওয়া থাকে, একটা প্রতিসরাঙ্কের মান দেওয়া থাকলে এটা, ঠিক আছে, একটা প্রতিসরাঙ্কের মান দেওয়া থাকলে এটা। আর যদি দেখো এখানে দুইটা প্রতিসরাঙ্ক আছে না, দেখো পানি এবং গ্লিসারিন, পানি এবং গ্লিসারিন দুইটা প্রতিসরাঙ্ক 1.33 এবং 1.47। যদি দুইটা প্রতিসরাঙ্ক দেখে, তার মানে থিটা সি সংকট কোণ, ক্রিটিক্যাল কোণ, আমরা বলতে পারবো যে ভাইয়া সাইন ইনভার্স আমাদের নিউ বি ডিভাইডেড বাই নিউ
এ, অর্থাৎ এটা হচ্ছে দুইটা প্রতিসরাঙ্কের জন্য। সো আমাদের যেটা থেকেই প্রশ্ন আসছে, দুইটা প্রতিসরাঙ্ক দিয়েই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্নটা আসছে। এখন কথা হচ্ছে যে ভাই এইখানে আমরা কোন মানটা বসাবো, এইখানে কোন মানটা বসাবো। তোমাদের একদম শর্টকাট শিখাই দিই যে ভাইয়া উপরে বসাবা ছোট মানটা, উপরে বসাবা ছোট মানটা, নিচে বসাবা বড় মানটা। তাহলে দেখো এখন আমরা যদি করি তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স আমাদের বি এর মান কত ভাইয়া, বড় ছোট মানটা কত, ছোট মানটা হচ্ছে 1.33 আর বড় মানটা কত 1.47। সো খুব সহজেই আমাদের এখন কি এটা কাটাকাটি করলে তুমি ক্যালকুলেটর ছাড়া একদম একুরেট মানটা আনতে পারবে না। সো রিটেনের জন্য সো এটাই তুমি অ্যানসার রেখে দিবা, তাহলেই মার্ক পেয়ে যাবা, কোনো টেনশন নাই, ঠিক আছে। কারণ এটা তুমি একদম হাতে ক্যালকুলেশন করে একুরেট মান আনতে পারবে না ভাইয়া। দেখো কখন আমরা হাতে ক্যালকুলেশন করে মান আনতে পারি, ধরো 0 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 90 ডিগ্রি, এর বাইরে কিন্তু আমরা এটা একদম খুবই কষ্টসাধ্য একটা কাজ। সো তুমি কি করবা, এটা এইভাবেই রেখে দিবা, তবুও মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। আর নর্মালি রিটেনে আসলে এমন একটা মান থাকে যাতে কাটাকাটি করে আমাদের মান চলে আসে, বাট আমাদের এইভাবেও চলে আসতে পারে, তো কোনো প্যারা নাই, তোমরা এইভাবেই রেখে দিবা, অথবা তুমি যদি এখানে ক্যালকুলেট করলে দেখবা 64 পয়েন্ট সামথিং চলে আসবে, এত ডিগ্রি। বাট এটা মুখে মুখে করা, হাতে ক্যালকুলেশন করা একদম অসম্ভব একটা কাজ, ঠিক আছে। তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা ডাইরেক্ট এই অবস্থায় রেখে দিবা, অ্যানসার করে দিবা, তাও হয়ে যাবে। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। দেখো প্রতিসরাঙ্কের কয়টা টাইপ আছে, প্রতিসরাঙ্কের ভাই দুইটা টাইপ আছে। সো দুইটা থেকে প্রশ্ন আসতে পারে, বারবার যে একটা থেকেই যে এই ভাই দুইটা প্রতিসরাঙ্ক দিয়েই প্রশ্ন আসবে, বিষয়টা এমন না। সো দেখো আমি প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে ধরে ধরে ক্লিয়ার করে দিচ্ছি যে ভাই একটা থাকলে কি হবে, দুইটা থাকলে কি হবে, হয় এটা আসবে না হয় এটাও আসতে পারে। সো আমরা সেটাও কিন্তু দেখাচ্ছি কিভাবে প্রশ্নগুলো ঘুরাই পেছায় আসতে পারে, সেটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি। সবাই একটু বলো ক্লিয়ার কিনা এবং একটা স্ক্রিনশট দিয়ে আমাকে বলো এসএস ডান, তাহলে আমরা নেক্সটে চলে যাবো। সো সবাই একটু দ্রুত বলো যে ভাইয়া এসএস ডান, আমরা তাহলে নেক্সটে চলে যাব। সবাই একটু দ্রুত বলো যে ভাইয়া এসএস ডান, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সো সবাই একটু দ্রুত আমাকে জানান যে ভাইয়া এসএস ডান, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবাই দ্রুত দ্রুত দ্রুত, তোমাদের এরপরে আরো ক্লাস আছে। ওকে ঠিক আছে, সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব, আমরা ক্লিন করে দিয়ে নেক্সটে চলে যাব। সো দেখেন নেক্সটে কি বলা আছে, নেক্সটে এটা কিন্তু পারতে হবে। এটা দেখো একদম এগুলো অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো, অনেকবার অন্যান্য বিশ্ববিদ্যালয় বলো এমসিকিউতে আসছে। খুবই সহজ একটা জিনিস, দেখো যে ভাইয়া একটি বাড়ির বৈদ্যুতিক মিটারে আমাদের 100 এম্পিয়ার এবং 220 ভোল্ট লেখা আছে, কতগুলো 60 ওয়াটের বাতি নিরাপদে জ্বলা থাকবে। এই যে বাতি কতগুলো নিরাপদে জ্বলা থাকবে, এটার সূত্র কি ভাইয়া, আমরা n ইকুয়াল টু কি জানি, VI ডিভাইডেড বাই আমাদের P, তাই না, VI ডিভাইডেড বাই P। এখন এইখানে একটা কথা আছে ভাইয়া, এখানে একটু নোট করে নিবে, অনেকে এটা জানি না। দেখো ধরো আমার n এর মানটা ক্যালকুলেশন করে 36.9 চলে আসছে, অনেকেই তোমরা পণ্ডিতি করে n এর মানটা তোমরা 37 দেখাই দেয় যে ভাইয়া 37টা বাতি জ্বলবে। কয়টা বাতি জ্বলবে, 37টা বাতি। একদম ঠুস করে 0 দিয়ে দেবে, 37টা না, তোমাকে যতই 36.9 হোক, যতই 37 এর কাছাকাছি হোক, তবুও তোমাকে 37 লেখা যাবে না। তোমার অ্যানসারটা ওই যে পূর্ণ মানটা যেটা থাকবে সেটা 36টাই লিখতে হবে। তোমার অ্যানসারটা কত হবে ভাইয়া, তোমার n ইকুয়াল টু তখন 36টাই লিখতে হবে, 36। দেখো এই প্রশ্নটা সমাধান করলে আমরা আরো বুঝতে পারবো। সো এইটা জিনিস কিন্তু খেয়াল রাখবা, এটা কিন্তু এমসিকিউ তে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ আসছিল, জগন্নাথেও আসছিল। সো দেখো তাহলে আমরা নিরাপদে n এর মানটা VI, V এর মান কত ভাইয়া 220 ইনটু আমাদের I এর মানটা কত 100, প্রশ্ন থেকে মান বসাই দাও। P এর মানটা কত, P এর মানটা হচ্ছে আমাদের 60 ওয়াট, তার মানে 60 বসাই দাও, 0 0 কেটে দাও, তারপরে দেখো 5 2 10 3 2 6। তাহলে দেখো এখন আমরা কি করব, এখন জাস্ট কাটাকাটি করে দিতে হবে। তাহলে দেখো আলটিমেটলি কত আসতেছে, আমরা এখান থেকে যদি কাটি তাহলে কত আসবে, এখান থেকে দেখবা যে 36 পয়েন্ট সামথিং চলে আসবে, 36 পয়েন্ট সামথিং। তোমরা দেখুন অ্যাপ্রক্সিমেটলি এইভাবে আলটিমেটলি দুইটা এরকম ঢেউ তুলানো চিহ্ন দিবে, এটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। সো আলটিমেটলি তখন আমরা এরকম 36টা দিয়ে দেবো, সিম্পল একটা জিনিস। সো এটাকে কি ভাগ করবা যে ভাই, এটা যে এটার সাথে গুণ করবা, তারপরে 3 দ্বারা ভাগ করে দিবা, খুবই সিম্পল। এগুলো তো ছোট বাচ্চার ভাগ, ঠিক আছে, জাস্ট খালি গুণ করে দিয়ে ভাগ করে দিবা। সো আমি আর ওটা দেখাই দিলাম না। ওকে সবাই একটু বলেন যে ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। দেখছো সহজ সহজ প্রশ্নও কিন্তু থাকবে ভাইয়া, সহজ সহজ প্রশ্নও কিন্তু থাকবে, সহজ সহজ প্রশ্নও কিন্তু থাকবে। সো একটু খেয়াল রাখতে হবে, একটু কি করতে হবে, খেয়াল রাখতে হবে, সহজ সহজ প্রশ্নও থাকবে আমাদের, একটু খেয়াল রাখতে হবে। সবার ক্লিয়ার কিনা, এবং এসএস ডান দিয়ে আমাকে একটু বলো যে ভাই এসএস ডান, আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাব। দ্রুত দ্রুত প্রসেস। এখানে নোটটা কি, নোটটা খেয়াল রাখতে হবে ভাইয়া যে 36.9, তার মানে 36.7 36.8 এগুলো তো প্রশ্নই আসে না। 36 একদম সর্বোচ্চ না নিচে আমি, তবুও 37 লেখা যাবে না, তার মানে তোমাকে 36ই লিখতে হবে। সবার ক্লিয়ার কিনা এবং এসএস ডান কিনা, এসএস ডান বলে আমাকে একটু বলো, তাহলে আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে। এসএস ডান বলে আমাকে একটু বলো, তাহলে নেক্সটে চলে যাব। ওকে আচ্ছা ঠিক আছে, সো এসএস ডান। সো চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখেন কি বলা আছে, নেক্সট প্রশ্নটা দেখেন কি বলা আছে।
নেক্সট প্রশ্নটা দেখেন, এই যে আমাদেরকে প্রমাণ আসতে পারে। প্রমাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, বারবারই প্রমাণ কিছু না কিছু চলে আসে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। রিসেন্ট সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগেই তোমাদের একটা রিটেনিং ক্লাস নিয়েছিলাম, ওখানে কি ছিল যে ভাই এনতম সময়ে আমাদের অর্জিত গতিশক্তি বা আমাদের বিভব শক্তিটা কত ছিল, একটা প্রমাণ আসছিল যে ভাইয়া হাফ এম জি স্কোয়ার ইন্টু 2n মাইনাস 1। এটা আমরা প্রমাণও করছিলাম বিগত ক্লাসে, তোমাদের এই ক্লাস নিয়েছি কিন্তু আমি এখানেই, ঠিক আছে। সো এরকম সূত্রের প্রমাণ আসতে পারে। দেখেন এখানে আমাদের কি আছে ভাইয়া, পিভি ইকুয়াল টু এনআরটি। এটা কিন্তু তোমাদের কেমিস্ট্রিতেও চলে আসতে পারে, আমাদের আদর্শ গ্যাস থেকে আসছে, আবার কেমিস্ট্রিতেও কিন্তু অনেক আছে ভাই। এটা পরিবেশ রসায়নে তোমরা অনেক ম্যাথ করছো এটা দিয়ে, ঠিক আছে। সো এই প্রশ্নটা কিন্তু আমাদের ফিজিক্সেও আসতে পারে, কেমিস্ট্রিতেও আসতে পারে, ঢাবিতেও আসতে পারে, জগন্নাথেও আসতে পারে, কারণ সূত্র প্রতিবেদন বা সূত্র প্রমাণ তুমি রিসেন্ট সালের প্রশ্নগুলো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, আবার জগন্নাথে তো অনেকবারই আসছিল, ঠিক আছে। সো দেখেন এখন আমরা এটা সূত্র প্রমাণ, এটা আমাদের বইয়ে সুন্দর মতো আলোচনা করে দেওয়া আছে। সো যারা বই কালেক্ট করেন নাই তারা বই অবশ্যই কালেক্ট করে নেবেন। আমি তোমাদেরকে এখান থেকে একটু বুঝাই দিচ্ছি, এগুলো জাস্ট থিওরি টাইপের মতো, তোমাকে মনে রাখতে হবে প্রসেসগুলো। সো দেখো আমরা কি জানি যে ভাইয়া, আমরা হচ্ছে বয়েলের সূত্র কি জানি, বয়েলের সূত্রের সম্পর্কটা হচ্ছে পি সমানুপাতিক 1 ডিভাইডেড বাই পি অথবা পি সমানুপাতিক 1 ডিভাইডেড বাই ভি। আবার চার্লসের সূত্রে আমরা কি জানি, ভি সমানুপাতিক টি। এখন এই দুইটা সমন্বয় করে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারবো যে ভাই ভি সমানুপাতিক আমাদের টি ডিভাইডেড বাই পি, তাই না। ভি সমানুপাতিক টি ডিভাইডেড বাই পি লিখতে পারবো। তাহলে দেখো আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিব, সেটাকে আমরা কে বলতেছি, তার মানে ভি ইকুয়াল টু কে টি ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই পি। তাহলে দেখো আর গুণ করে দাও, তাহলে আমাদের পিভি ইকুয়াল টু কেটি পাচ্ছি আমরা, পিভি ইকুয়াল টু কেটি। তাহলে দেখো আলটিমেটলি আমরা এখানে কি বলা আছে, একটি বয়েল ও চার্লসের সমন্বিত রূপ। এটা তো আমরা ওই যে বয়েল ও চার্লসের সমন্বিত রূপ, এটা তোমাদেরকে একটু আগেই বললাম যে একে আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয়। এগুলো একটু থিওরি টাইপ কথাবার্তা লিখবা। তারপরে দেখো এখানে আমরা সবাই জানি ভাই প্রমাণ তাপমাত্রা প্রমাণ আমাদের হচ্ছে আয়তনটা কত, 22.4 লিটার। সো 22.4 লিটার মিটার কিউবে কত এটা লেখার দরকার নাই, লিখলেও কোনো সমস্যা নাই, তোমরা 22.4 লিটারটা ইউজ করতে পারো সব সময়। তারপরে দেখো ফলো এক গ্যাসের মোলের আয়তন অবশ্যই একই হবে। তারপরে প্রসেস অনুযায়ী দেখো আমরা পিভি ইকুয়াল টু আরটি লিখতে পারবো, আবার এন মোলের জন্য কি লিখতে পারবো, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, এনটা জাস্ট গুণ হয়ে যাবে। আবার এন এর মান আমরা কি জানি, এন এর মান ডাব্লিউ ডিভাইডেড বাই এম জানি, অথবা এই ডাব্লিউ কে আমরা ছোট হাতের এম ডিভাইডেড বাই এম দ্বারা প্রকাশ করা হয়েছে। দেখো এখানে ছোট হাতের এম, দেখো এই যে লাস্ট ওয়ান দেখো এম ডিভাইডেড বাই এম, অথবা আমরা ডাব্লিউ কেমিস্ট্রি দেখি পড়ছি ডাব্লিউ ডিভাইডেড বাই এম পড়ছি, কারণ এটা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর আর এটা হচ্ছে আমাদের আণবিক ভর। এটা কি ভাই, আণবিক ভর, এটা হচ্ছে আমাদের আণবিক ভর। সো এখানে আমাদের ডাব্লিউ না করে আমাদের এম দ্বারা প্রকাশ করছে, কোনো সমস্যা নেই, একই জিনিস। তার মানে আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি, এই যে এন ইকুয়াল টু যেটা আমাদের মোল সংখ্যা প্রকাশ করতেছে, এভাবে জাস্ট সুন্দর মতো সিকোয়েন্স অনুযায়ী লিখে দিবা, তাহলেই মার্ক পেয়ে যাবা 4-4, ঠিক আছে। সো অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রাখেন, এবং যাদের কাছে বই নাই তারা দ্রুত একটু বইটা কালেক্ট করে প্র্যাকটিস করেন ভাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি ইউজ টু হয়ে যাবা, তত পরীক্ষাটা ভালো দিতে পারবা। তুমি যত প্রশ্ন থেকে দূরে থাকবা, প্রশ্ন প্র্যাকটিস করবে না, পরীক্ষার হলে তুমি টাইম ম্যানেজমেন্ট জীবনও 100% ঠিক রাখতে পারবে না। দেখবে যে টাইমের আগে তোমার হচ্ছে শেষ হওয়ার আগে টাইম শেষ হয়ে গেছে, তোমার কাছে খাতা কেড়ে নিয়ে গেছে। ওকে, সো বেশি করে প্র্যাকটিস করতে হবে আমাদের। ওকে, আচ্ছা, সো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখেন নেক্সটে কি বলা আছে আমাদের, নেক্সটে যদি যাই দেখেন নেক্সটে কি বলা আছে। নেক্সটে প্রিজম, দেখো এই প্রশ্নটা আমাদের এমসিকিউ তো আসতে পারে, রিটেনেও আসতে পারে। সো প্রিজমের কি দেওয়া আছে দেখো, একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। দেখো নিউ এর মানটা দেওয়া আছে আমাদের কত ভাইয়া, √2 হলে এর ন্যূনতম বিচ্যুতি কত, তার মানে ডেল এম এর মান বের করতে বলছে। কি করছে, ডেল এম এর মান বের করতে বলছে। তাহলে দেখো এটা আমরা সূত্র জানি সবাই, সো সূত্র সবারই মুখস্থ থাকা উচিত আমাদের। সো সূত্রটা কি জানি আমরা সবাই, দ্রুত সবাই আমরা সূত্রটা একটু দেখার ট্রাই করি। সূত্রটা ভাইয়া আমরা একটু দেখার ট্রাই করি। সো আমরা কি জানি যে প্রতিসরাঙ্ক নিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখান থেকে যে ভাইয়া সাইন এ প্লাস ডেল এম বিচ্যুতি। আর এটা কি ভাইয়া, এটা হচ্ছে প্রিজম কোণ, এটা এ একটু নোট করে দেই, এটা হচ্ছে প্রিজম কোণ, ঠিক আছে, প্রিজম কোণ। আচ্ছা, এখানে দেখো প্রিজম কোণ কিন্তু দেওয়া নাই, কিন্তু কিওয়ার্ড হিসেবে সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। সো তোমরা একটু কমেন্ট করে দেখি যে ভাই তাহলে আমাদের এর মানটা কত হবে, একটু মাথা খাটিয়ে বলো দেখি, একটু মাথা খাটিয়ে আমাকে বলো যে ভাই এর মানটা কত হবে। তাহলে দেখো ডিভাইডেড বাই আমাদের 2 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে একদম তারপরে ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারবো, সাইন এ ডিভাইডেড বাই 2, সাইন এ ডিভাইডেড বাই 2। ওকে, সো এখন দেখো এর মান দেওয়া নাই ভাই, এর মান দেওয়া নাই, তাহলে কি করব, এর মান কি দেওয়া নাই, এর মান দেখো সমবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান, এটাও 60 এটাও 60 এটাও 60, তার মানে এর মান হচ্ছে 60, কারণ 3 কোণের সমষ্টি ত্রিভুজের বেলায় আমরা কি জানি 60 ডিগ্রি, তাই না। তো 3 কোণের সমষ্টি 180, তার মানে 60 60 60 3 6 18 180 হয়ে যাবে। তার মানে এর মানটা তোমাকে এই যে এই কিওয়ার্ড, এই সমবাহু ত্রিভুজ বা সমবাহু প্রিজম, এটা দেখেই তোমাকে বুঝে নিতে হবে, ওকে। সো এখন মান বসায় দাও যে ভাই এই √2 এখানে আছে √2, তারপরে সাইন ইকুয়াল টু সাইন আমাদের কত এর মান কত ভাইয়া 60 প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই আমাদের সাইন এখানে কত 30 ডিগ্রি চলে আসবে। এখন সাইন 30 ডিগ্রি মান কত ভাই, হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে দেখো এখানে তুমি গুণ করে দাও, আলটিমেটলি হাফ আসবে, তুমি আর গুণ করে দাও,
তাহলে আলটিমেটলি দেখো আমাদের এখানে সাইন আসতেছে, একবারই লিখি, ঠিক আছে, এই সাইনটা এই পাশে পার করে দিব। তাহলে দেখো আমাদের এখান থেকে এই যে আমাদের 60 প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু সাইন ইনভার্স। তাহলে দেখো এখন আমরা কি করব, এটাকে গুণ করে দাও, এই যে হাফ আসে না, এই সাইন 30 ডিগ্রি মান কত, হাফ জানি, এই হাফের সাথে তুমি এটা জাস্ট গুণ করে দাও, হাফের সাথে তুমি জাস্ট এটা গুণ করে দাও, তাহলে তুমি অ্যানসারটা কি পাবা দেখো, আর 1 ডিভাইডেড বাই √2 পাবো আমরা, 1 ডিভাইডেড বাই √2। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই √2 পেয়ে যাচ্ছি, তাহলে কত ডিগ্রি মান সাইন 1 ডিভাইডেড বাই √2, দেখো কত ডিগ্রি মান ভাইয়া 45 ডিগ্রি মান 1 ডিভাইডেড বাই √2, তার মানে এটা পুরোটাই আমরা লিখতে পারবো 45 ডিগ্রি। তাহলে দেখেন এখান এটাকে আমরা আর গুণ করে দেব, 60 প্লাস ডেল এম ইকুয়াল টু আমরা কত 90 ডিগ্রি পাচ্ছি, তার মানে ডেল এম ইকুয়াল টু আমরা 30 ডিগ্রি পাচ্ছি। সো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে ভাইয়া 30 ডিগ্রি। সো এটাই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ 30 ডিগ্রি। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন দেখি ভাইয়ারা যে ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু ক্লিয়ার কিনা। এই তো 60 ডিগ্রি অ্যান্সার করছে পারছো সাবিরা, তারপরে রিয়াদ, ধন্যবাদ। সবাই এখন একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, এবং আমাকে স্ক্রিনশট দিয়ে এসএস ডান লেখেন, স্ক্রিনশট দিয়ে এসএস ডান লেখেন, স্ক্রিনশট দিয়ে ভাইয়া এসএস ডান লেখেন। এবং তোমাদের আমি আরেকটা শর্টকাট তোমাদেরকে দেখাই দিব, দেখো দেখো এইখান থেকে এমসিকিউ সবার, এখানে থেকে এমসিকিউ আসে, অনেকবার এমসিকিউ আসছিল। সো এমসিকিউ এর জন্য দুইটা প্রসেস শিখাই দেই। তোমার যদি কখনো বলা থাকে যে ভাই a = 60 ডেল এম = 30, অর্থাৎ আমাদের বিচ্যুতি হচ্ছে 30, তাহলে ডিরেক্ট প্রতিসরাঙ্ক যদি তোমার কাছে চায়, তাহলে তুমি প্রতিসরাঙ্ক নিউ = √2 মুখস্থ রাখবা। আবার দেখো 2 নাম্বার কন্ডিশনটা দেখো, এটা দিয়ে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার প্রশ্ন আসছে, জগন্নাথেও আসছে, যে ভাইয়া a = যদি 60 থাকে, আবার যদি আমাদের নিউ প্রতিসরাঙ্কর মান যদি √3 থাকে, √2 না থাকে, তাহলে বিচ্যুতি কত হবে, বিচ্যুতি আমাদের হবে ভাইয়া, বিচ্যুতি হবে ওই 60 ডিগ্রি থাকবে, 60 ডিগ্রি থাকবে। সো এটা একটু কষ্ট করে মনে রাখবে। দেখো যে কোনো একটা মিসিং থাকলে তুমি ধাপ করে মুখস্থ বসায় দিতে পারবা। ধরো তোমার প্রিজম কোণ দেওয়া আছে ভাই 60 ডিগ্রি, প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2, যেমন এটাই যদি ছিল, দেখো প্রিজম কোণ 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ এবং প্রতিসরাঙ্ক √2, তাহলে ডিরেক্ট আমাদের অ্যানসারটা আমাদের মুখস্থ বসাইতে পারতাম যে ভাইয়া 2, বাট এটা রিটেন তোমাকে করে দেখাইতে হবে, এমসিকিউ আসলে মুখস্থ বসাই দিবা। তারপর দেখো যদি আমাদের প্রিজম কোণ 60 ডিগ্রি থাকে, এখানে যদি √3 থাকতো, তাহলে আমাদের অ্যানসার কিন্তু 60 ডিগ্রি আসতো। সো এটা এমসিকিউ এর জন্য মহা শর্টকাট, এমসিকিউ এর জন্য ভাইয়া মহা শর্টকাট, একটু মনে রাখবা, এমসিকিউ এর জন্য মহা শর্টকাট একটু মনে রাখতে হবে। ওকে, এটা অলরেডি অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা অলরেডি অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে। সবার ক্লিয়ার কিনা এবং এসএস ডান লেখো, সবার ক্লিয়ার কিনা এবং এসএস ডান লেখো আমাকে দ্রুত, সবার ক্লিয়ার কিনা এবং এসএস ডান লেখো দ্রুত 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 দ্রুত, স্ক্রিনশট দিয়ে নাও, দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। দেখো আমি কিন্তু বইয়ের পাশাপাশি দেখো অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাকে নোট করে দিচ্ছি, শর্টকাটগুলো সুন্দর মতো সাজাই দিচ্ছি। সো তোমরা অবশ্যই দ্রুত বইটা কালেক্ট করবে, কারণ অলরেডি বাজারে চলে আসছে, তোমাদের অনেক দিন থেকে অপেক্ষা করতেছিলা। তারপরে কি বইয়ের মধ্যে যে এক্সট্রা নোটগুলো লিখে দিচ্ছি আমি, বইয়ের সাইডে দেখবে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ওইখানে কালার পেন ইউজ করে লিখে লিখে রাখবা। সো তোমার রিটেনের পাশাপাশি এমসিকিউ এর জন্য শর্টকাট শেখা হয়ে যাবে। ওকে ভাই, কি চলে আসছে? আচ্ছা ঠিক আছে, ওকে। সো চলো তাহলে আমরা নেক্সটে যাব, সবাই একটু বলেন ওকে, ধন্যবাদ, এসএস ডান। ওকে তাহলে চলো আমরা মিশাই দিয়ে নেক্সটে চলে যাব, নেক্সটে দেখেন, নেক্সটে এই যে আবারও একটা প্রমাণের মতো আসছে, থিওরি টাইপ প্রশ্ন। ভাই এগুলো পড়তে হবে। আমরা কি বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেমন একটা থিওরি প্রমাণগুলো আসে না, বা ব্যাখ্যা টাইপের প্রশ্ন আসে না, বাট জগন্নাথে একটা প্রশ্ন ইনশাআল্লাহ চলে আসবে তোমাদের। সো এই ব্যাখ্যাগুলো বা এই থিওরি টাইপের প্রশ্নগুলো একটু মনে রাখতে হবে। দেখো আমাদের এই জন্য কি ভাই, তুমি যদি এখন প্রশ্ন প্র্যাকটিস না করো, তাহলে কি পরীক্ষায় পারবা? কোন জায়গা থেকে আসবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিগত সালের কোন জায়গাগুলো থেকে অলরেডি প্রশ্ন আসছিল, সেই জায়গাগুলো তো একদম চোখ বন্ধ করেই ওগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? ওইখান থেকে গুরুত্বপূর্ণ বিধায় তো স্যারেরা প্রশ্ন করছিল। সেগুলো প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস না করো, তাহলে তোমার তো ঝামেলা, তোমার তো আলটিমেটলি প্রিপারেশনটা পরিপূর্ণতা লাভ করবে না। এই জন্য অবশ্যই বইটা কালেক্ট করে ধুমায়া প্র্যাকটিস করা শুরু করো, ঠিক আছে? সো দেখো এখানে কি বলছে, ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যার প্ল্যাঙ্কের তত্ত্ব প্রয়োজন হয় কেন? ভাই এন প্রয়োজন হয় কেন? এগুলো হচ্ছে জাস্ট খালি সুন্দর মতো একটু রিডিং পড়ে সিকোয়েন্সগুলো মনে রাখবা, এই থিওরি টাইপ প্রশ্নগুলো একটু বারবার করে পড়তে হবে, লিখতে হবে। দেখো খালি পড়ে গেলাম পড়লে কিন্তু হবে না। দেখো পড়া প্লাস লেখা, পড়তে হবে প্লাস প্রথমে দেখে দেখে লিখবা, তারপরে না দেখে লিখবা, ঠিক আছে? তো প্রথমে যখন পড়বা তখন 2-3 বার পড়ে যাবা, তারপরে কি পড়বা লিখবা, তারপরে না দেখে লেখা ট্রাই করবা। সবকিছুর একটা প্রসেস আছে, তুমি ধাপ করে একবার পড়ে না দেখে লিখতে পারবা না। সো তুমি প্রথমে দেখে দেখেই লেখো, প্যারা নাই, পুরো হুবহুব দেখে দেখে লেখো, তারপরে তুমি না দেখে লিখবা, দেখবা যে সুন্দর মতো মাথার মধ্যে গেঁথে গেছে, ঠিক আছে? সুন্দর মতো মাথার মধ্যে গেঁথে গেছে। সো সবাই একটা স্ক্রিনশট রাখতে পারো, স্ক্রিনশট দাও। যাদের কাছে এখনো বই নাই তারা একটা স্ক্রিনশট দাও, আর আলটিমেটলি যারা বই এখনো নেন নাই দ্রুত বই কিনে প্র্যাকটিস করে শুরু করে দাও। কারণ দেখবা যে এই এডমিশন টাইমটা এমন একটা সময়, তুমি চোখের পলকেই পরীক্ষা চলে আসবে, দেখবা যে আরে 1 মাস আছে, দেখবা যে হঠাৎ করে আরে
পরীক্ষার আর 5-6 দিন আছে, 10 দিন আছে। সো এই সময়টা কিন্তু খুবই দ্রুত যায়, খুবই দ্রুত। সো এখন তোমাকে অবশ্যই খুবই দায়িত্বশীল আচরণ করতে হবে। তোমার যেটা প্রয়োজন সেটা তোমাকে আলটিমেটলি পড়াশোনাটা তোমার চালাই যেতে হবে এবং কোনো গাফিলতি করা যাবে না, কোনো ফাঁকিবাজি করা যাবে না। ওকে, আচ্ছা, তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখেন, নেক্সটে কি বলা আছে। নেক্সটে দেখেন, এই যে এটাও একটা থিওরি টাইপ প্রশ্ন যে ভাইয়া অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিক্রিয়ায় শক্তির প্রয়োজন হয় না কেন? ঠিক আছে, এই যে কেন টাইপের প্রশ্নগুলো, ব্যাখ্যামূলক টাইপের প্রশ্ন। ঠিক আছে, নিউক্লিয়ার বিক্রিয়া কত ধরনের জানি আমরা, নিউক্লিয় ফিশন এবং নিউক্লিয় ফিউশন। আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এটা থেকে খুব সুন্দর মতো পড়ছিলাম, তাই না? সো দেখেন এইখানে আলটিমেটলি আমাদের এই যে ফিউশন বিক্রিয়াটা খুব সুন্দর মতো দেওয়া আছে। সো ইউরেনিয়ামের ক্ষেত্রে আমাদের এটা ঘটে থাকে। তোমরা জাস্ট রিডিংটা সুন্দর মতো পড়লেই এই কনসেপ্টগুলো সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো ভাই, এই প্রশ্নগুলান তুমি কই পাবা? তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংকটা দেখতে হবে, না হলে তো তুমি বুঝতে পারবে না। তুমি ধরো বইটা খুলে ঢালাও একদম পড়া শুরু করছো, তাহলে কোনটা জগন্নাথের জন্য গুরুত্বপূর্ণ এটা তোমাকে প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস করতে হবে। শুধুমাত্র জগন্নাথ না, তুমি বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও না কেন, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটাই তোমাকে বলে দিবে তোমার কোন জিনিস বাদ দিতে হবে, কোন জিনিস বেশি বেশি করে পড়তে হবে। সো তোমাদের কাজটা আমরা আরো সহজ করে রাখছি, কারণ তোমাদের বইয়ের পাশাপাশি আমরা তোমাদের বইয়ের আলোকেই ক্লাসগুলো নিচ্ছি। তোমার কাছে যদি একটা বই থাকে তাহলে ক্লাস দেখে দেখে রিলেট করে পড়তে পারবা, প্রিপারেশনটা একদম খুব সুন্দর মতো স্মুথলি একদম সুন্দর মতো ঘোড়ার গতিতে দৌড়াই যাবে। না হলে আলটিমেটলি দেখবে যে কচ্ছপের মতো সারাদিন যদি খালি বই পড়ো, তোমার কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ এগুলো যদি না জানো তাহলে কিন্তু জাস্ট পড়াই হবে। ধরো তুমি 14 ঘন্টা 16 ঘন্টা করে পড়তেছো, কিন্তু এটা ইফেক্টফুল পড়া না। তোমাকে জানতে হবে যে বিশ্ববিদ্যালয়ের জন্য, জগন্নাথের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, ঢাবির জন্য কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা বেশি পড়তে হবে, কোনটা কম পড়তে হবে। এই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা বইয়ে দেখবা যে এই বইটাতে কোন কোন টপিক থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক একটু কম গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সুন্দর মতো বক্স আকারে রাখা আছে। কোন টপিক থেকে কত বছরে, বিগত বছরগুলোতে কোন সালে কতটা করে প্রশ্ন আসছিল সেটাও সুন্দর মতো তালিকা আকারে দেওয়া আছে। সো এগুলো তোমার কি আলটিমেটলি তোমার প্রিপারেশনটা নিতে সাহায্য করবে। ওকে, আচ্ছা, তো চলো তাহলে আমরা যদি নেক্সটে যাই, আমরা যদি নেক্সটে যাই, সো আলহামদুলিল্লাহ আমাদের 19-20 যে প্রশ্নগুলো ছিল আমরা খুব সুন্দর মতো একদম সুন্দর মতো ব্যাখ্যা করে ফেলছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সো সবাই একটু বলো যে ভাইয়া ক্লাসটা কেমন লাগলো এবং সবাই 100% সবকিছু বুঝতে পারছেন কিনা, সবাই 100% সবাই সবকিছু বুঝতে পারছেন কিনা এবং ক্লাসটা কেমন লাগছে, 100% সকল কনসেপ্ট ক্লিয়ার কিনা। দেখো আমি এমনভাবেই ক্লাসটা নেওয়ার ট্রাই করছি, যেহেতু আমাদের জগন্নাথের রিটেনের পাশাপাশি এমসিকিউ আছে। দেখো আমি অনেক কিছু এমসিকিউ এর জন্য শর্টকাট ট্রিক্স লিখে দিছি, তোমাদেরকে নোট করে দিছি পাশাপাশি, এবং রিটেনের প্রত্যেকটা প্রশ্ন আমরা একদম হাতে কলমে ক্যালকুলেশনগুলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এর থেকে তোমাকে কেউ ভাঙ্গায়া পড়াইতে পারবে না, যে ভাই আরো ভাঙ্গা যায়, এর থেকে আর ভাঙ্গাই যায় না। আমি একদম ছোট বাচ্চার মতো তোমাকে ভাগ করা শিখাইছি, গুণ করা শিখাইছি, পাওয়ার কেমনে বানাবা, উল্টাই কেমনে দিবা, একদম মানে এর থেকে আর ভাঙ্গানো যাবে না ভাইয়া। ঠিক আছে, একদম ভেঙে ভেঙে দিচ্ছি। সো অবশ্যই বইটা কালেক্ট করবা, বইয়ের মধ্যেও কিন্তু ডিরেক্ট ক্যালকুলেশন দেওয়া আছে, আমরা বইয়ের থেকেও আরো ভাঙ্গাই ফেলছি। সো তুমি কি করবা, তুমি যদি আলটিমেটলি অবশ্যই বইয়ে যে সাইড ফাঁকা জায়গাগুলো থাকে ওইখানে তুমি নোট করে করে রাখবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ক্লাস করবা, যেটা এক্সট্রা শিখতে পারবা সেটাই নোট করে রাখবা, তাহলে দেখবা যে আলটিমেটলি তোমার বইও 100% কমপ্লিট এবং এক্সট্রা আর কি জানা লাগতেছে, এই প্রশ্নটা আর কিভাবে ঘুরে আসতে পারে সেটা আমি নোট করে দিচ্ছি, সেটাও তুমি 100% লিখে রাখবা, তাহলে দেখবা আলটিমেটলি প্রিপারেশনটা 100তে 100 হয়ে যাবে। ওকে, সো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।